আচ্ছা বেশ। তো দেখো, আমাদের আজকে 2 নম্বর ক্লাস, যেটা ইংরেজি পেডাগোজির, সেখানে আমরা ল্যাঙ্গুয়েজ স্কিল সম্পর্কে জানবো। এখানে স্কিল কথার অর্থ কি? আমরা সবাই জানি যে এই যে স্কিল, স্কিল মানে হচ্ছে দক্ষতা। অর্থাৎ এখানে আমরা ভাষা শেখার যে দক্ষতা সেই সম্পর্কে আলোচনা করব। যদি ডাইরেক্টলি পরীক্ষায় প্রশ্ন দেয় যে কোনো ভাষা শেখার কয়টি দক্ষতা আমরা জানি, ঠিক আছে, বা কতগুলো ল্যাঙ্গুয়েজ স্কিল রয়েছে, অ্যান্সার করবে 4টে ল্যাঙ্গুয়েজ স্কিল রয়েছে। কি কি? লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এই 4টি হচ্ছে ল্যাঙ্গুয়েজের স্কিল। ঠিক আছে। তো প্রথমেই আমাদের মনে রাখতে হবে, দেখো, দ্য 4 বেসিক স্কিল অফ টিচিং ইংলিশ। ঠিক আছে, 4টে স্কিল রয়েছে, যে কোনো শুধু ইংরেজি নয়, যে কোনো ভাষা যখন কোনো একজন নিউ বর্ন বেবি যখন যে কোনো ভাষা শেখে, তার মাতৃভাষাও যখন শেখে, তখন সে প্রথমে শোনে। দেখবে প্রথমে বাচ্চারা কি করে, কথা শোনে, শোনার পরে স্পিক অর্থাৎ বলার চেষ্টা করে, তারপরে তারা পড়তে পারে এবং সবার শেষে তারা লিখতে পারে। এই যে সিকোয়েন্সটা রয়েছে, এটা যেন কোনোভাবেই ওলটপালট না হয়, সেটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ সর্বপ্রথম লিসেনিং, তারপরে স্পিকিং, তারপরে রিডিং, তারপরে রাইটিং। এই LSRW, এটা যেন কখনো LRSW এরকম ভাবে ওলটপালট না হয়, তাহলে কিন্তু এইখান থেকে যত প্রশ্ন আছে সব ভুল হয়ে যাবে। ঠিক আছে। তাহলে একটা শিশু প্রথম কি করছে, সে লিসেন করছে, সে কোনো একটা নতুন ভাষা শুনছে, তারপরে সে বলার চেষ্টা করছে, বলছে, তারপরে পড়ছে এবং তারপরে লিখতে পারছে। ঠিক আছে। এই 4 ভাবে, এই 4টে দক্ষতা যখন আমাদের কোনো একটা ভাষার মধ্যে আমরা অর্জন করে ফেলি, তখন আমরা বলতে পারি যে সেই ভাষাটিকে আমরা পুরোপুরি শিখে গেছি। তাহলে যে 4খানা বেসিক স্কিল রয়েছে, সেগুলো কি কি দেখতে পাচ্ছি আমরা? লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। লিসেনিং কে কি বলা হয়? মনে রাখবে, লিসেনিং কে বলা হয় সেমান্টিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। কি বলা হচ্ছে? সেমান্টিক অ্যাসপেক্ট। সেমান্টিক কথার অর্থ কি? সেমান্টিক কথার অর্থ হচ্ছে শব্দবিদ্যা। ঠিক আছে। অর্থাৎ শব্দের সাথে সম্পর্কযুক্ত যেটা আমরা যখন কোনো কানে শুনছি, যেমন আমি যে কথাগুলো বলছি তোমরা শুনছো, এটা তো শব্দের মাধ্যমেই হচ্ছে, তাই না? লিসেন করি আমরা কিসের মাধ্যমে? শব্দকেই আমরা শুনি। সেই কারণে লিসেনিং কে সেমান্টিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। ঠিক আছে। স্পিকিং কে কি বলা হয়? ফোনেটিক। ফোনেটিক কি? ফোনোলজি, ফোনেটিক পড়েছো, ধ্বনি। ঠিক আছে। মানে আমরা যে কথাটি মুখ দিয়ে উচ্চারণ করি, সেই জিনিসগুলো ফোনেটিক বা ফোনোলজির সাথে সম্পর্কযুক্ত। তো স্পিকিং কে বলা হয় কি? স্পিকিং কে বলা হয় ফোনেটিক অ্যাসপেক্ট অফ এ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। আর রিডিং কে বলা হয় ফোনেটিক কাম গ্রাফিক। গ্রাফিক কথাটা তার সাথে সম্পর্কযুক্ত যখন লেখা থাকবে। যখন আমরা কোনো বই পড়বো, দেখো, আমরা বইটা যখন পড়ছি বা এই পিডিএফটা যখন তোমরা পড়বে, লেখা রয়েছে এর মধ্যে, তো সেই লেখাটা হচ্ছে গ্রাফিক। আর যখন আমরা বই পড়ি, তখন আমরা ধীরে ধীরে হলে উচ্চারণ করি, আবার জোরে জোরে হলে উচ্চারণ করি, তো সেই জন্য সেটা ফোনেটিকের মধ্যে পড়ছে। অর্থাৎ যখন তুমি কোনো একটা বই পড়বে, সেই বইয়ের লেখাগুলোকে তুমি পড়ছো, সেই লেখাটা হচ্ছে গ্রাফিক অ্যাসপেক্ট। আর সেই বইটি যখন তুমি পড়ছো, বইটির শব্দগুলো উচ্চারণ করে পড়ছো, সেই শব্দের উচ্চারণ হচ্ছে ফোনেটিক অ্যাসপেক্ট। সেই কারণে রিডিংকে বলা হয় ভাষার ফোনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্ট। আর যে রাইটিং রয়েছে, রাইটিং কেবলমাত্র গ্রাফিক অ্যাসপেক্ট। ঠিক আছে। রাইটিং কেবলমাত্র গ্রাফিক অ্যাসপেক্ট। তো এই 4টে জিনিস কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে। আমাদের যে সেমান্টিক অ্যাসপেক্ট অফ এ ল্যাঙ্গুয়েজ কি, যদি ডাইরেক্ট প্রশ্ন হয় তোমাদের এখান থেকে যে হুইচ ওয়ান ইজ দ্য সেমান্টিক অ্যাসপেক্ট অফ এ ল্যাঙ্গুয়েজ, তো মনে রাখবে লিসেনিং হলো ভাষার সেমান্টিক অ্যাসপেক্ট। ঠিক আছে। স্পিকিং হলো ফোনেটিক অ্যাসপেক্ট। রিডিং হলো ফোনেটিক কাম গ্রাফিক, ফোনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্ট। আর যে রাইটিং, সেটা কেবলমাত্র গ্রাফিক অ্যাসপেক্ট। তো এই 4টে জিনিস খুব ভালো করে তোমাদের মুখস্থ করতে হবে। দেখো, এখানে বলা হচ্ছে বাংলাতে, তোমরা আগের দিন যে বললে বাংলায় দিলে ভালো হয়, সেই কারণে আমি যতটা পেরেছি বাংলাতেও করিয়ে দিয়েছি। দেখো, শোনা এটা হচ্ছে সেমান্টিক অ্যাসপেক্ট অফ এ ল্যাঙ্গুয়েজ, বলা হচ্ছে ফোনেটিক অ্যাসপেক্ট, পড়া হচ্ছে ফোনেটিক কাম গ্রাফিক, আর লেখা হচ্ছে গ্রাফিক অ্যাসপেক্ট। দেখো, ভাষা শিক্ষণকে মূলত আমরা 4টে স্তরের মাধ্যমে ভাষা শেখানো হয়, যেটা বললাম LSRW, যেগুলো হলো যথাক্রমে শোনা অর্থাৎ লিসেনিং, বলা হচ্ছে স্পিকিং, পড়া হচ্ছে রিডিং এবং লেখা হচ্ছে রাইটিং, LSRW। এগুলো দেখো কখনো আলাদা আলাদা ভাবে বা উল্টো পাল্টা ভাবে শেখানো উচিত নয়। সর্বদা প্রথমে শোনা, তারপরে বলা, তারপরে পড়া এবং তারপরে লেখা, এইভাবে শিশুরা যে কোনো একটা ভাষার কিন্তু দক্ষতা অর্জন করে। অর্থাৎ LSRW এই সিকোয়েন্সই কিন্তু চলতে থাকে।
যেমনটা এবার এখানে দেখতে পাচ্ছি, দেখো যে কমিউনিকেশন মানে যে আমরা একজন অপরের সাথে কথাবার্তা বলছি, সেখান থেকে আমাদের যে ল্যাঙ্গুয়েজ স্কিল সেগুলো ডেভেলপ হয়। অর্থাৎ কথাবার্তা বলার মাধ্যমে আস্তে আস্তে আমরা ভাষাগত বিভিন্ন দক্ষতা সম্পর্কে অবগত হই এবং নতুন নতুন ভাষাগত দক্ষতাকে আমরা অর্জন করি। এবার এই যে চারটে দেখলাম, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, LSRW, এর আবার দুটো ভাগ রয়েছে। দেখো এই যে স্পিকিং এবং রাইটিং, সেটাকে বলা হয় প্রোডাক্টিভ স্কিল। কি বলা হয় এই দুটোকে? প্রোডাক্টিভ স্কিল, প্রোডাক্টিভ স্কিল, ঠিক আছে। আর রিডিং এবং লিসেনিং যেটা রয়েছে, এই দুটোকে বলা হয় রিসেপটিভ স্কিল। এগুলো থেকে বারবার প্রশ্ন আসে প্রতিটা পরীক্ষায়, ঠিক আছে। কোনটা প্রোডাক্টিভ স্কিল, কোনটা রিসেপটিভ স্কিল, এগুলো কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ মনে রাখবে। যেটা প্রোডাক্টিভ স্কিল সেটা আমাদের এখানে অ্যাক্টিভ স্কিলে দাঁড়াচ্ছে, যেটা রিসেপটিভ সেগুলোকে আমরা প্যাসিভ স্কিল বলছি, ঠিক আছে। এই নামগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার আমরা দেখবো যে কেন বলা হচ্ছে এটা প্রোডাক্টিভ, কেন বলা হচ্ছে এটা রিসেপটিভ। এই জিনিসটা যদি বুঝে নিতে পারি তাহলে আর আমাদের কষ্ট করে মুখস্থ রাখতে হবে না, ঠিক আছে। আচ্ছা দেখো যে প্রোডাক্টিভ, এই যে প্রোডাক্টিভ, প্রোডাক্টিভ কথার অর্থ কি? প্রোডাক্টিভ কথার অর্থ হচ্ছে কোনো কিছুকে উৎপন্ন করা, তাই না? উৎপন্ন করা, সৃষ্টি করা। এবার দেখো তোমার মনে একটা খুব সুন্দর কবিতার আবির্ভাব হয়েছে। এবার তুমি সেটাকে কিভাবে উৎপন্ন করবে, কিভাবে করবে? তুমি একটা খাতার মধ্যে তোমার মনে আসা সেই কবিতাটিকে বা গানটিকে তুমি লিখে নিলে, ঠিক আছে। এই ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা ভাবো, যে তার মনে যখন নতুন নতুন বিভিন্ন কবিতা, গান, ছড়া, গল্প এই সমস্ত কিছুর উদ্রেক হতো, এগুলো যখন তার মনে আসতো তিনি কি করতেন? এগুলো তার খাতার মধ্যে লিখে রাখতেন। সেই নিয়েই তো সঞ্চয়িতা তৈরি, সেই নিয়েই তো গীতাঞ্জলি তৈরি, তার লেখা নিয়ে। তিনি যদি লিখে না রাখতেন তাহলে অবশ্যই আমরা পেতাম না। যেমন আমাদের বৈদিক যুগের সাহিত্য, সেই টাইমে অনেক এরকম সাহিত্য চর্চা ছিল, কিন্তু সেই টাইমে কেউ লেখালেখি খুব বেশি করতেন না, যে কারণে তার নিদর্শন আমাদের কাছে নেই। তো এই যে দেখো, যখন কোনো জিনিসকে আমরা রাইট করছি, লিখছি, তখন তার মাধ্যমে আমাদের মন থেকে নতুন জিনিসকে আমরা উৎপন্ন করতে পারছি, তাই না? কোনো জিনিসকে প্রডিউস করতে পারছি। এছাড়া সেই টাইমে আমরা অ্যাক্টিভ থাকছি। যখন তুমি লিখছো কোনো জিনিস, অবশ্যই তুমি নিজে কাজ করছো সেই টাইমে। ঠিক একই রকম ভাবে স্পিকিং, তোমার মনের যখন কোনো কি বলবো, যে তোমার মনে যদি কোনো ভাবাবেগ আসে, হাসি, কান্না, ভয়, তুমি সেটাকে মুখের মাধ্যমে বলতে পারবে যে আমার খুব ভয় পাচ্ছে বা আমার খুব আনন্দ হচ্ছে, তাই না? তো তুমি তোমার মনের যে ভাবনা সেটাকে তুমি প্রডিউস করতে পারলে, সেটাকে প্রকাশ করতে পারলে, ঠিক আছে। প্রকাশ করতে পারলে, এটাকে বাংলা পেডাগজিতে আমরা বলবো, এগুলোকে বলা হয়, এর বাংলা হচ্ছে প্রকাশমূলক দক্ষতা, ঠিক আছে। এর বাংলা হচ্ছে কি? প্রকাশমূলক দক্ষতা। অর্থাৎ যে সমস্ত স্কিলগুলোর দ্বারা আমরা আমাদের মনের ভাবকে বাইরের মানুষজনের কাছে বা অন্য মানুষজনের কাছে প্রকাশ করতে পারি। যেমন তোমার এখন খুব বেশি শীত পড়ছে, সেটা তুমি তোমার মাকে বলতে পারো মুখের মাধ্যমে যে মা আমার খুব শীত পড়ছে, আমাকে ব্ল্যাঙ্কেটটা দাও। তাহলে এটা স্পিকিং এর মধ্যে পড়লো। বা তুমি সেটাকে লিখে দিতে পারো একটা কাগজে যে মা আমার খুব শীত পড়ছে, সেই কাগজটি তোমার মাকে দেখাতে পারো, তাই না? ঠিক যেভাবে আগেকার দিনে চিঠি দেওয়া হতো, যেভাবে তোমরা হোয়াটসঅ্যাপে টেক্সট করো, সেরকম। তো সেই রাইটিং, সেটা হলো প্রোডাক্টিভ স্কিল। কারণ কি? এগুলোর মাধ্যমে আমরা মনের ভাবকে প্রকাশ করছি। অপরদিকে দেখো, রিডিং আর লিসেনিং, এগুলোকে রিসেপটিভ স্কিল কেন বলা হচ্ছে? কোনো জিনিসকে পড়ার মাধ্যমে বা কোনো জিনিসকে শোনার মাধ্যমে আমরা নতুন জ্ঞান গ্রহণ করছি। রিসেপটিভের মধ্যেই দেখো রিসিভ কথাটি রয়েছে, তাই না? রিসেপটিভের মধ্যেই রিসিভ কথাটি রয়েছে। রিসিভ মানে কি? রিসিভ মানে হচ্ছে গ্রহণ করা। রিসিভ মানে কি? রিসিভ মানে গ্রহণ, কোনো কিছুকে গ্রহণ করা। আর এই যে দক্ষতা, রিসেপটিভ স্কিল, একে বাংলায় কি বলা হয়? একে বাংলায় বলা হয় গ্রহণমূলক দক্ষতা। একে বাংলায় বলে গ্রহণমূলক দক্ষতা। কালকে তোমাদের বাংলা পেডাগজি পড়াবো, তখন এগুলো আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে রিসেপটিভ স্কিলকে কি বলা হচ্ছে? গ্রহণমূলক দক্ষতা বলা হচ্ছে। ওকে, তাহলে প্রকাশমূলক দক্ষতা আর গ্রহণমূলক দক্ষতা, তাহলে বোঝা গেল এইটুকু পর্যন্ত? বলো নাকি আরেকবার বলবো? প্রোডাক্টিভ আর রিসেপটিভ কেন বলা হচ্ছে কোনটাকে, সেটা বোঝা গেছে? স্যার আরেকবার বলুন। আরেকবার বলেছি, বেশ। দেখো, প্রোডাক্টিভ কথার অর্থ মনে রাখবে যে আমরা যখন আমাদের মনের ভাবকে অন্য ব্যক্তির কাছে বোঝাতে পারবো,
আমাদের মনের ভাবকে অন্য ব্যক্তির কাছে বোঝাতে পারবো সেগুলো হবে প্রোডাক্টিভ বা অ্যাক্টিভ। প্রোডাক্টিভের মধ্যেই দেখো অ্যাক্টিভ কথা লুকিয়ে রয়েছে, প্রোডাক্টিভকে উচ্চারণ করে দেখো অ্যাক্টিভ উচ্চারণ হচ্ছে অটোমেটিক, প্রোডাক্টিভের মধ্যেই অ্যাক্টিভ রয়েছে, প্রোডাক্টের পরেই অ্যাক্টিভ, তাই না? তাহলে কি বললাম যে তোমার মনে কোনো একটা আবেগ কি না তোমার খুব শীত করছে, সেই কথাটি তুমি দুই ভাবে অন্যজনকে জানাতে পারো। এক হচ্ছে মুখে বলে জানাতে পারো যে আমার খুব শীত করছে, দ্বিতীয়ত হচ্ছে তুমি লিখে জানাতে পারো যে আমার খুব শীত করছে, লিখে সেই কাগজটি তার সামনে ধরলে সে পড়ে বুঝতে পারবে যে হ্যাঁ তোমার খুব শীত করছে। তো দেখো এই যে মুখে বলা অর্থাৎ স্পিকিং এবং লিখে দেওয়া অর্থাৎ রাইটিং, এই স্পিকিং এবং রাইটিং এর দ্বারা আমরা আমাদের মনের ভাবকে অন্যজনের কাছে প্রকাশ করতে পারলাম। সেই কারণে এই স্পিকিং এবং রাইটিং কে প্রকাশমূলক দক্ষতা বা প্রোডাক্টিভ স্কিল বলা হচ্ছে। আর এই সময় যেহেতু আমরা অ্যাক্টিভ থাকি, সক্রিয় থাকি, সেই কারণে এটাই অ্যাক্টিভ স্কিল। ঠিক আছে? আচ্ছা, অপরদিকে তোমার দেখো খুব বেশি শীত করছে, তোমার এখন খুব শীত করছে, এটাকে তুমি কোনোভাবে কানে শুনে অপরকে জানাতে পারবে? তোমার শীত করছে, তুমি কানে শুনে, তুমি কোনো কথা না বলে বা না লিখে তুমি অপরকে জানাতে পারবে? পারবে না, তাই না? তাহলে লিসেনিং এর মাধ্যমে বা কানে শোনার মাধ্যমে আমরা অন্যজনের কোনো কথা শুনতে পারি। যেমন তুমি বললে যে মা আমার খুব শীত করছে, এই ক্ষেত্রে দেখো তুমি ইউজ করলে প্রোডাক্টিভ স্কিল, মানে তোমার মনের ভাবটা তুমি তোমার মায়ের কাছে প্রকাশ করলে, এদিকে তোমার মা তিনি কি করলেন, তিনি শুনলেন যে হ্যাঁ তোমার শীত করছে, তো তিনি কি করলেন, তিনি করলেন রিসেপটিভ স্কিল অর্থাৎ লিসেনিং, তিনি শুনলেন যে হ্যাঁ তোমার শীত করছে। তো যে সমস্ত স্কিলগুলোর দ্বারা আমরা কোনো ধারণাকে নিজেদের মধ্যে অন্তর্গত করতে পারি, কোনো জিনিস শিখতে পারি যে সমস্ত দক্ষতার মাধ্যমে, সেটাকে আমরা রিসেপটিভ স্কিল বলি। যেমন কোনো নতুন বই পড়ে কোনো একটা রান্নার বই পড়ছো, সেই রিডিং এর মাধ্যমে নতুন একটা রন্ধন পদ্ধতি সম্পর্কে তুমি শিখলে, কিভাবে নতুন একটা ডিশ রান্না করতে হয় সেটা শিখলে। এছাড়া তোমাকে আমি বলে দিলাম, তুমি শুনে শিখলে। তো এই দুটো জিনিসের মাধ্যমে আমরা নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারি, রিডিং এবং লিসেনিং, এই দুটোর মাধ্যমে আমরা নতুন জ্ঞানকে রিসিভ করি। সেই কারণে এই দুটো রিসেপটিভ স্কিল। আর যেটা রিসেপটিভ স্কিল সেটা হচ্ছে প্যাসিভ স্কিল। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। আরো যদি কারো সমস্যা থাকে আবার বলবে শেষে, আমি আবার বলবো। ঠিক আছে? এইটা কিন্তু ইংরেজি পেডাগজির মেইন একটা চ্যাপ্টার। বেশ, প্রোডাক্টিভ আর রিসেপটিভ আসলে তাহলে আমরা বুঝতে পারলাম। বেশ, তাহলে যদি কারোর মনে হয় যে স্যার যেটা বলছেন বুঝে এতটা মনে রাখতে আমাদের কষ্ট হচ্ছে, তাহলে জেনারেলি তুমি শুধু মুখস্থ করে নেবে যে স্পিকিং আর রাইটিং হলো প্রোডাক্টিভ স্কিল, রিডিং আর লিসেনিং হলো রিসেপটিভ স্কিল, প্রোডাক্টিভ হলো অ্যাক্টিভ, রিসেপটিভ হলো প্যাসিভ। ব্যাস, এইটুকু মুখস্থ রাখবে। যাতে মুখস্থ না রাখতে হয় সেই জন্য আমি এত কিছু বোঝালাম তোমাদের। আচ্ছা দেখো, the four skill of language are necessary in both written and oral communication। অর্থাৎ যখন তুমি ওরাল কমিউনিকেশন করবে অর্থাৎ মুখে মুখে কথা বলবে, তখন তোমার এই এল এস আর ডাব্লিউ এর দরকার, এবং যখন তুমি কোনো জিনিস লিখবে তখন এল এস আর ডাব্লিউ এর দরকার। দেখো, লিসেনিং ও রিডিং হলো রিসেপটিভ বা প্যাসিভ স্কিল। খুব ইম্পর্টেন্ট। 2022 সালে এই প্রশ্ন এসেছিল, এই প্রশ্ন নিয়ে অনেক চ্যালেঞ্জও হয়েছিল পেডাগজিতে। স্পিকিং এবং রাইটিং হলো প্রোডাক্টিভ বা অ্যাক্টিভ স্কিল। বোঝা গেল? তাহলে এই দুটো লাইন কিন্তু একদম গুলে খেয়ে নিতে হবে তোমাদের। লিসেনিং ও রিডিং হলো রিসেপটিভ, স্পিকিং এবং রাইটিং হলো প্রোডাক্টিভ। পরে যখন প্র্যাকটিস গুলো চলবে, সিটের প্রশ্ন প্র্যাকটিস করতে গিয়ে দেখবে প্রতিটা প্রশ্নে একটা করে এই স্কিল থেকে কিন্তু প্রশ্ন দিয়েছে, কোনটা অ্যাক্টিভ, কোনটা প্যাসিভ, কোনটা রিসেপটিভ, কোনটা প্রোডাক্টিভ নয়, এরকম ভাবে বিভিন্ন ভাবে জিজ্ঞেস করে। দেখো, তাহলে লিসেনিং আর রিডিং হলো রিসেপটিভ বা প্যাসিভ, আর স্পিকিং এবং রাইটিং হলো প্রোডাক্টিভ বা অ্যাক্টিভ। দেখো, নোট বলা হয়েছে কি যে এই চারটি স্কিল সবসময় একই সিকোয়েন্সে ইন্টিগ্রেটেড হয়। এই লাইনটা খুব মনে রাখবে, ইন্টিগ্রেটেড। এখানে একটা প্রশ্ন আছে যে কিভাবে শেখানো উচিত, ওখানে একটা অপশন থাকে, অপশন ডি এর দিকে তোমার দেবে ইন আ ইন্টিগ্রেটেড ম্যানার। অর্থাৎ ইন্টিগ্রেটেড মানে একই সাথে লিসেনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং একই সাথে শেখানো হলো। মানে কি, ধরো তুমি আজকে খিচুড়ি রান্না করলে, তো তোমার বাড়িতে কে কে রয়েছে? তুমি রয়েছো, ঠিক আছে? তোমার হাজবেন্ড বা ওয়াইফ রয়েছে, তোমার মা রয়েছেন, বাবা রয়েছেন এবং ছেলে রয়েছেন বা মেয়ে রয়েছেন, ঠিক আছে? এবার সেই খিচুড়ি রান্না করে কি হলো, সবাই একসাথে খেতে বসে গেলে এবং সবাই
একসাথে খেয়ে নিলে, এইটাই হচ্ছে ইন্টিগ্রেটেড। ঠিক আছে, আলাদা আলাদা করে না যে তুমি শেষে খাবে, বাবা প্রথমে খাবে, হাজবেন্ড ওয়াইফ শেয়ার করে খাবে, ছেলে তোমার সাথে খাবে, এরকম আলাদা আলাদা ভাবে না খেয়ে একই সাথে সবাই মিলে খেয়ে নিলে, এটা হচ্ছে ইন্টিগ্রেটেড। তো এর সারদাবুকে কিভাবে শেখানো উচিত? ইনা ইন্টিগ্রেটেড ম্যানার। ঠিক আছে, ইন্টিগ্রেটেড ম্যানারে শেখানো উচিত, ইন্টিগ্রেটেড ভাবে শেখানো উচিত। অর্থাৎ এমন ভাবে আমরা শেখাবো না যে কেবলমাত্র একটা শিশু জন্মের পর 3 বছর ধরে কেবল লিসেনিং শিখছে, তারপরে স্পিকিং শিখলো 2 বছর ধরে, তারপরে রিডিং শিখলো তার পরবর্তী 3 বছর, তারপরে রাইটিং শিখলো পরবর্তী 3 বছর, এভাবে না। একই সাথে শিশু শিখবে, অর্থাৎ তার যখন 5 বছর বয়স হবে সে লিসেনিংও অল্প বিস্তর শিখে যাবে, স্পিকিংও শিখে যাবে, রিডিংও শিখে যাবে, রাইটিংও শিখে যাবে, অর্থাৎ একই সাথে 4টে দক্ষতাই সে অর্জন করতে থাকবে। দেখো, লিসেনিং এন্ড স্পিকিং আর নোন অ্যাজ প্রাইমারি স্কিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি লাল রং করে দিয়েছি, দেখো প্রাইমারি স্কিল কোনগুলো? লিসেনিং এবং স্পিকিং কে বলা হচ্ছে প্রাইমারি স্কিল। ঠিক আছে, দাস দিস মাস্ট বি ডেভেলপ ফার্স্ট, সেই কারণে এই দুটোকে তোমার প্রথমে ডেভেলপ করা হয়। আচ্ছা, এবার আমরা আসি যে কেন লিসেনিং এবং স্পিকিং কে কেন আমরা প্রাইমারি স্কিল বলছি? প্রাইমারি কথার অর্থ হচ্ছে প্রাথমিক, মানে যেটা প্রথমে হয়, তাই তো? এবার দেখো, এই যে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই 4টে জিনিস একই সিকোয়েন্সে শেখাতে হয়, ইন্টিগ্রেটেড ভাবে শেখাতে হয়, এটা ঠিক কথা। কিন্তু একটা শিশু সর্বপ্রথম যে দক্ষতাটা বেশি ভালো করে অর্জন করতে পারে সেই দুটো হচ্ছে লিসেনিং এবং স্পিকিং। মনে রাখবে, এই যে এল এবং এস, সেই দুটো শিশু সহজে প্রথমেই হজম করে নিতে পারে। ঠিক আছে, সেই কারণে এই দুটোকে বলা হয় প্রাইমারি স্কিল। ঠিক আছে, কারণ সবার প্রথমে শিশুদের মধ্যে লিসেনিং এবং স্পিকিং ডেভেলপ হয়। দেখবে, তোমার কথা ভাবো, তুমি যখন খুব ছোট ছিলে, সর্বপ্রথম মায়ের গর্ভ থেকে বেরিয়েছিলাম আমরা যখন, তারপরে চারিদিকে আমরা বাংলা ভাষা শুনেছি। তাহলে প্রথমে আমরা শুনেছি, তারপরে যখন আমাদের বয়স 2 বছর 3 বছর, 2 বছর যখন বয়স হয়েছে, আমরা কথা বলার চেষ্টা করেছি, আস্তে আস্তে কথা বলা শিখেছি। তাহলে প্রথমে আমরা কি শুনেছি, তারপরে কি করেছি, কথা বলার চেষ্টা করেছি। কিন্তু আমরা লিখতে শিখেছি এবং পড়তে শিখেছি কখন? অনেক পরে, তাই না? অনেক পরে আমরা লেখা এবং পড়া শিখেছি বাংলা ভাষায়। সেই ক্লাস 1-এ ভর্তি হয়ে তখন আমরা লিখতে শিখেছি এবং আমরা পড়তে তো আরো পরে শিখেছি, রিডিং পড়া যেটাকে বলি আমরা। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে একটা শিশু সর্বপ্রথম লিসেনিং মানে শুনে এবং তারপরে কথা বলার চেষ্টা করে। সেই কারণে মনে রাখবে, লিসেনিং এবং স্পিকিং হলো প্রাইমারি স্কিল। এই প্রত্যেকটা জিনিসগুলো তোমরা খাতাতে কিন্তু নোট করে রাখবে ভালোভাবে। আচ্ছা, আর রিইনফোর্সমেন্ট স্কিল কোনগুলোকে বলা হয়? বাকি যে দুটো রয়েছে, স্পিকিং এবং রাইটিং, এগুলোকে বলা হয় রিইনফোর্সমেন্ট স্কিল। রিইনফোর্সমেন্ট স্কিল, ঠিক আছে? এই যে রিইনফোর্সমেন্ট স্কিল, এটা এর নামকরণ করেছিলেন কে? তোমরা কেউ মনে করতে পারবে যে সিডিপি থেকে একজন? রিইনফোর্সমেন্ট, এই থিওরি কার? শক্তিদায়ক উদ্দীপক। থর্নডাইক। থর্নডাইকের তো প্রচেষ্টা ভুল, ইঁদুরের উপর পরীক্ষা করেছিল স্কিনার, মনে রাখবেন। রিইনফোর্সমেন্ট, তার উত্তর করবে স্কিনার। স্কিনার 2 প্রকার রিইনফোর্সমেন্টের কথা বলেছিলেন, পজিটিভ এবং নেগেটিভ। এগুলো সিডিপিতে পড়বো স্কিনারের থিওরির সময়। বেশ, তাহলে এই যে স্পিকিং এবং রাইটিং, একে রিইনফোর্সমেন্ট স্কিল বলা হয়। কে বলেছেন স্পিকিং এবং রাইটিং কে রিইনফোর্সমেন্ট স্কিল? স্কিনার আমাদের বলেছেন এটা। ঠিক আছে, দেখো, দাস দে মাস্ট বি গিভেন ইকুয়াল ইম্পর্টেন্স। তো এই দুটো স্কিলকেও কিন্তু আমাদের ইকুয়াল ইম্পর্টেন্স, সমান গুরুত্ব দেওয়া উচিত। ঠিক আছে, দেখো, শোনা এবং বলা হলো প্রাইমারি স্কিল। এগুলোকে সবার প্রথমে শিশুদের বিকাশ ঘটাতে হয়। তাহলে প্রথমে বিকাশ ঘটছে লিসেনিং এবং স্পিকিং, এই দুটোকে বলা হচ্ছে প্রাইমারি স্কিল। তারপরে রিডিং এবং রাইটিং, এই দুটোকে বলা হচ্ছে রিইনফোর্সমেন্ট স্কিল। ঠিক আছে, দেখো, অপরদিকে বলা হয়, ওটা স্পিকিং রাইটিং হবে না রিডিং রাইটিং হবে স্যার রিইনফোর্সমেন্টে? কি বলছো? স্যার বলছি, এটা স্পিকিং এন্ড রাইটিং হবে না রিডিং এন্ড রাইটিং হবে? ইনফরমেশন। না, ওটা রিডিং হবে স্যার। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। বেশ, এটা আমি তোমাদের কারেকশন করে দিচ্ছি, দাঁড়াও। রিডিংটা তোমার বাদ চলে গেছে এখানে, ঠিক, গুড অবজারভেশন। আচ্ছা, বেশ, এদিকে দেখো, এবার ওটা আমি কারেকশন করে দেবো তোমাদের। দেখো, অপরদিকে বলা হয় যে লেখা হলো রিইনফোর্সমেন্ট স্কিলের অন্তর্গত। ঠিক আছে, এদেরকেও একই রকমের গুরুত্ব আমাদের দিতে হবে। এবার আমাদের যেটা আসছে লিসেনিং স্কিলের অন্তর্গত কোনগুলো? লিসেনিং স্কিল,
মনে রাখবে এই যে লিসেনিং স্কিল সেটা হচ্ছে ইজ অ্যান ওরাল ইনপুট। দুই রকমের হয়, একটা হচ্ছে ওরাল আর একটা হচ্ছে অরাল। এই অরাল কথাটি যখনই লেখা থাকবে যে কোনো পেডাগজিক্যাল প্রশ্নে অরাল, তার মানেই মনে রাখবে কানে শোনা, কোনো কিছু শোনা, লিসেন করা, সেটা কি বলা হচ্ছে অরাল। আর ওরাল মানে কি? ওরাল মানে কি বলতো পেডাগজিক্যাল টার্মে? ওরাল হচ্ছে মুখে বলা, ঠিক আছে, মুখে বলা, মৌখিক। হ্যাঁ মৌখিক। তুমি যখন মুখে কোনো কথা বলছো সেটা হচ্ছে ওরাল, আর যখন তুমি কানে, আমি যে মুখে বলছি এই কথাগুলো তোমরা কানে শুনছো, এক্ষেত্রে আমার ক্ষেত্রে হচ্ছে ওরাল, ওরাল আউটপুট, তোমাদের ক্ষেত্রে হচ্ছে অরাল ইনপুট, ঠিক আছে, অরাল ইনপুট। তো লিসেনিং কি? লিসেনিং হলো এক ধরনের অরাল ইনপুট, অর্থাৎ আমরা কি শুনবো, যখন কেউ একজন কোনো একটা কথা বলবে সেই কথাটাকেই তো আমরা শুনবো, সেই কারণেই বলা হচ্ছে অরাল ইনপুট। দেখো, ইট ইনভলভস এ সেন্ডার, এ মেসেজ এন্ড এ রিসিভার। এখানে কি, এই যে ক্লাস হচ্ছে এখানে আমি হচ্ছে কি, আমি হচ্ছে এখানে সেন্ডার, আমি বিভিন্ন কথা বলছি, অর্থাৎ আমি এখানে কথা বলছি, আমার মুখ থেকে কথাগুলো যাচ্ছে, এই কথাগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মেসেজ, যেটাই পড়াচ্ছি আমি, যে তথ্যটা দিচ্ছি সেটা মেসেজ, আর সেটা তোমরা কি করছো, তোমরা রয়েছে এখানে রিসিভার, তাই না, তোমরা এখানে গ্রহণ করছো। তো লিসেনিং স্কিলের জন্য তিনটে ক্রাইটেরিয়া আমাদের দরকার হয়। কি কি? একজন সেন্ডার যে কথা বলবে, একটা মেসেজ যে কথাটি সে বলছে সেটি, এবং একজন রিসিভার। বা আরো সহজভাবে বললে তুমি কি করলে, তুমি হোয়াটসঅ্যাপে যে ভয়েস ক্লিপ পাঠানো হয়, তো সেই ভয়েস ক্লিপ একটা শুরু করলে তোমার একজন বান্ধবীকে, তুমি তোমার সমস্ত কথাগুলো বললে যে কেমন আছো, কি করছো, তারপরে সেটাকে সেন্ড করে দিলে। তো এখানে একজন সেন্ডার রয়েছে যে মেসেজটি পাঠিয়েছে, এখানে হচ্ছে তুমি। মেসেজ হচ্ছে ওই ভয়েস ক্লিপটা, সেই ভয়েস ক্লিপটাই তুমি যা যা হোয়াটসঅ্যাপে বলেছো, আর রিসিভার হলো এখানে তোমার বান্ধবী। তো এখানে তিনজন কিন্তু ইনভলভ থাকে লিসেনিং স্কিলের ক্ষেত্রে, ঠিক আছে। দেখো, স্পিচ, রিডিং, প্রোনাউন্সিয়েশন আর প্রোনাউন্সিয়েশন এই দুটো আলাদা, কিন্তু প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে কি উচ্চারণ রীতি, উচ্চারণ, অর্থাৎ কোন জিনিসটা আমরা কেমন ভাবে উচ্চারণ করছি। দেখো, প্রোনাউন্সিয়েশন এই সমস্ত কিছু, আর লার্ন বাই লিসেনিং টু অ্যাপ্রোপ্রিয়েট মডেলস। যেমন আমরা দেখবে যে সমস্ত যেটুকু যা ইংরেজি জানি, সেই ক্ষেত্রে যদি সেটাকে ব্রিটিশ ইংলিশ বা আমেরিকান ইংলিশের ক্ষেত্রে দেখি, দেখবে তাদের উচ্চারণটা অন্য রকমের হয়, তাই না, যে কোনো ইংরেজি শব্দে তাদের উচ্চারণটা অন্য রকমের হয়। তো আমরা কিভাবে আমাদের প্রোনাউন্সিয়েশনকে ঠিক করতে পারবো? আমরা যখন তাদের ইংরেজির উচ্চারণগুলোকে শুনবো, সেই জিনিসটির প্রোনাউন্সিয়েশন আমরা আস্তে আস্তে ঠিক করতে পারবো, ঠিক আছে। যেমন এই শব্দটিকে আমরা কিভাবে উচ্চারণ করছি, প্রোনাউন্সিয়েশন, তাই না, এটা কি তোমরা ওই যে গুগল ট্রান্সলেট বলে যেটা আছে ওখানে টাইপ করবে, ওখানে দেখবে ইংরেজিটা শোনা যায়, মানে উচ্চারণটা শোনা যায়, শুনবে দেখবে আলাদা রকম। আমি যেটা স্পিচ বলছি, রিডিং বলছি, এদের উচ্চারণ আসল অরিজিনাল ইংরেজিটা আলাদা রকম। তো সেগুলো ঠিক করার জন্য প্রোনাউন্সিয়েশন দরকার, অর্থাৎ সঠিক উচ্চারণটা আমাদেরকে শুনতে হবে। তো এই যে কোনো শব্দের সঠিক উচ্চারণ কোনটা হবে সেটা শেখার জন্য আমাদের লিসেনিং স্কিল দরকার, শোনার দক্ষতা দরকার। দেখবে যারা ইংরেজি, হিন্দি ভাষী যারা যারা বাংলা শেখে, তারা দেখবে বাংলাটা আধো আধো ভাবে উচ্চারণ করে, তাই না, তো তারাও সঠিক উচ্চারণ তখনই করতে পারবে যখন তারা সঠিক বাংলা সঠিকভাবে শুনবে। এরপর আসে দেখো কোডিং মেসেজ এবং ডিকোডিং মেসেজ। কোডিং ডিকোডিং এই ক্ষেত্রে আমরা দুটো পদ্ধতি পড়ব, খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ আর একটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, ঠিক আছে। কি এই জিনিসটা? দেখো, বটম আপ, বটম কথার অর্থ কি কে বলতে পারবে? বটম কথার অর্থ কি? তলদেশে। একদম নিচ, নিচ। আর আপ মানে আমরা সবাই জানি উপরে। তো এই যে বটম আপ টেকনিক বা বটম আপ অ্যাপ্রোচ, এখানে আমরা নিচে থেকে উপরের দিকে যাই। আমরা মনে পড়ছে বাংলাতে বলেছিলাম অবরোহী পদ্ধতি, আরোহী পদ্ধতি, অনেকটা সেরকম। দেখো, আর টপ ডাউন অ্যাপ্রোচ কি হচ্ছে? উপর থেকে নিচে, মানে তোমার দুতলা বাড়িতে তুমি যখন একতলা থেকে উপরতলায় যাচ্ছ, সিঁড়ি দিয়ে উপরে উঠছো, সেটা হচ্ছে তোমার বটম আপ। আর যখন সিঁড়ি দিয়ে নেমে আসছো উপর থেকে নিচেতে, সেটা হচ্ছে টপ ডাউন। দেখো, বটম আপ অ্যাপ্রোচ কি হচ্ছে না, এই অ্যাপ্রোচগুলোর মাধ্যমে আমরা ছোট ছোট বাচ্চাদের নতুন ভাষাকে শিখিয়ে থাকি। বটম আপ অ্যাপ্রোচে নিচে থেকে উপরে যাচ্ছি, অর্থাৎ এই পদ্ধতিতে কোনো ভাষা শিক্ষার ক্ষেত্রে একজন শিশু সর্বপ্রথম সেই ভাষার যে বেসিক জিনিসগুলো আগে জানবে। দেখো, আমি একটু সহজ ভাষায় বোঝাই যে কোনো একটা গাছে নিশ্চয়ই সবাই উঠেছো, ছোটবেলাতে গাছে সবাই উঠেছি আমরা, তাই না?
বেশ, এবার যখন কোনো একটা গাছে ওঠার চেষ্টা করবে, দেখবে প্রথমে এইটুকু অংশ ওঠা সহজ হয় নাকি কঠিন হয়? বলো তো, নিচে থেকে একটু ওঠা সহজ হয় নাকি কঠিন হয়? বা তোমাকে যদি এরকম সিঁড়ি বেয়ে উঠতে বলা হয়, এই সিঁড়ির সংখ্যা কতগুলো? 1000টি সিঁড়ি রয়েছে। তো প্রথম যে 5-10টি সিঁড়ি, সেগুলোতে উঠতে তোমার সহজ লাগবে নাকি কঠিন লাগবে বলো তো? সহজ লাগবে, একদমই তাই, সহজ লাগবে। এবার এই 1000 সিঁড়ির মধ্যে তুমি ধরো 600টা সিঁড়ি পার করে দাও, তারপরে আরো 400টা সিঁড়ি রয়েছে, সেগুলোতে গিয়ে আমরা তো ক্লান্ত হয়ে যাব, তখন খুব কষ্ট হবে এই সিঁড়িগুলো উঠতে। ঠিক সেই জিনিসটা এখানে হয়। অর্থাৎ বটম আপ, দেখো এটাও তো সেই বটম আপ হচ্ছে, এটাও তো বটম আপ, নিচে থেকে উপরের দিকে বটম আপ। তো বটম আপে কি হচ্ছে, প্রথমে থাকছে সহজ জিনিস, প্রথমে নিচের দিকে থাকছে সহজ জিনিস, উপরের দিকে থাকছে শক্ত জিনিসগুলো। অর্থাৎ যখন আমরা কোনো কথা, ধরো ইংরেজি শেখাচ্ছি কোনো একটা বাচ্চাকে, তাকে আমরা প্রথমে সহজ সহজ জিনিসগুলো শেখাবো। প্রথমেই আমরা তাকে টেন্স কাকে বলে জিজ্ঞেস করবো না, বা প্রথমেই তাকে আমরা টানা হাতের এবিসিডি লেখা সেটাকে শেখাবো না। তাদেরকে আমরা প্রথমে ক্যাপিটাল লেটারে এ বি সি ডি এরকম ভাবে অ্যালফাবেট শেখাবো। ঠিক আছে, এটা শিখলো, তারপরে তাকে স্মল লেটারে আমরা শেখালাম। ঠিক আছে, তারপরে আমরা যে টানা হাতের লেখা যেটাকে বলি সেটাকে শেখালাম। এবার এবিসিডি অ্যালফাবেট শিখলো, এরপরে ছোট ছোট শব্দগুলোকে উচ্চারণ করা, যেমন আই এন ইন, তাই না, এম ই মি, জি ও গো, এরকম দেখবে ওয়ার্ড বুক বইগুলোতে থাকবে বাচ্চাদের ছোট ছোট শব্দ উচ্চারণ, দুটো বর্ণ নিয়ে গঠিত শব্দগুলো উচ্চারণ তারা করতে পারলো। এরপরে এরকম ভাবে তিনটে শব্দ, আই এন কে ইঙ্ক, তাই না, এরকম ভাবে তিনটে যে শব্দ, মানে আস্তে আস্তে দেখো সহজ থেকে কঠিনের দিকে যাচ্ছে। এইটাই হচ্ছে বটম আপ, যেখানে প্রথমে নিচের দিকে সহজ সহজ জিনিসগুলোকে শেখাবো আমরা যে কোনো নতুন ভাষার, এবং যত উপরের দিকে যাব তত সেই ভাষার কঠিন জিনিসগুলোকে আমরা শেখাতে থাকবো বাচ্চাদেরকে। ঠিক আছে, অর্থাৎ প্রথমে অ্যালফাবেট শেখাবো, তারপরে শব্দ, তারপরে ফ্রেজ, ক্লজ, টেন্স, এরকম ভাবে আস্তে আস্তে যাব। সেটাই হচ্ছে বটম আপ টেকনিক। দেখো যেমন ইংরেজি ভাষা শিখতে গেলে আগে ইংরেজি ভাষার অ্যালফাবেট মানে এবিসিডি যেগুলো রয়েছে সেই বর্ণগুলোকে চিনবে, তারপরে সে শব্দ গঠন করতে পারবে, ওয়ার্ড তৈরি করতে পারবে, তারপরে সে সেই শব্দগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবে, এবং পরবর্তীতে প্যারাগ্রাফ ও গল্প লিখতে পারবে। ঠিক আছে, দেখো একটা বাচ্চাকে তুমি এবিসিডি শেখাওনি, তাকে যদি বলা হয় যে নিউ ইয়ার নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো, সে কি লিখতে পারবে? পারবে না গো। ঠিক সেরকমই তাকে প্রথমে এবিসিডি শেখাতে হবে, তারপরে সর্বশেষ স্টেজে গিয়ে সে নিজে একটা রচনা লিখতে পারবে। দেখো কোনো নতুন ভাষার একদম বেসিক জিনিস, অর্থাৎ নিচের স্তর থেকে ক্রমশ উন্নত হওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় বটম আপ অ্যাপ্রোচ। এতদূর পর্যন্ত বোঝা গেছে বটম আপ অ্যাপ্রোচ নিয়ে কারো কোনো সমস্যা আছে বলতে পারলে। এরপর আমরা টপ ডাউনে যাব। সমস্যা আছে বটম আপ নিয়ে? ক্লিয়ার স্যার। ক্লিয়ার, ভেরি গুড। কারো নো সমস্যা স্যার। থাকলে কেউ লজ্জা করবে না, কিন্তু অবশ্যই বলবে। এখানে সবাই শিখতে এসেছি আমরা। দেখো এবার এই যে টেবিলটা রয়েছে এদিকে দেখো, আমরা বটম আপ অ্যাপ্রোচের দিকে কি যাচ্ছি? প্রথমে ওয়ার্ড, ছোট ছোট ওয়ার্ড, ম্যাঙ্গো, অ্যাপেল, পাইনাপেল, এরকম ছোট ছোট ওয়ার্ড গুলো আমরা বাচ্চাদেরকে শেখাচ্ছি। ঠিক আছে, এবার আস্তে আস্তে ফ্রেজের মধ্যে আসছে, সেন্টেন্সের মধ্যে আসছে, তারপরে ক্লজের মধ্যে আসছে, তারপরে টেক্সটের মধ্যে আসছে। অর্থাৎ দেখো ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে আমরা যাচ্ছি। ঠিক আছে, ছোট থেকে বড় দিকে যাচ্ছি, এটাই হচ্ছে আমাদের বটম আপ টেকনিক, সহজ থেকে কঠিনের দিকে। বেশ, দেখো এই যে লেখা আছে বটম আপ অ্যাপ্রোচ, বটম আপ processing so called because it focuses on developing the basic skill. প্রথমে বেসিক স্কিল গুলো ডেভেলপ করা হয় of matching sounds with letters, syllables and words written on a page. ধরো একটা পাতার মধ্যে একটা আমের ছবি রয়েছে, টিচার বললেন ম্যাঙ্গো, তো স্টুডেন্টরা ম্যাঙ্গোটাকে দেখালো যে এটা হচ্ছে ম্যাঙ্গো। এরকম ভাবে সহজ সহজ জিনিসগুলোকে শেখানো হচ্ছে। দেখো প্রোগ্রেসিং ফ্রম স্মল টু সাবঅর্ডিনেট, অর্থাৎ ছোট ছোট জিনিস থেকে আস্তে আস্তে মাঝারি ধরনের কঠিন কঠিন জিনিসের দিকে আমরা আসবো। দেখো ইউনিট অর ইউনিটস টু এ লার্জ অর মোর ইম্পর্টেন্ট ইউনিট, জাস্ট অ্যাজ ইন দ্য কেস অফ প্লান্টিং সিডস। ঠিক আছে, অর্থাৎ যখন আমরা দেখবে গাছকে, নতুন গাছ বপন করি, অর্থাৎ কোনো সিডস গাছের বীজকে প্লান্টিং করি, বীজ রোপণ করি, তখন প্রথমে সেই গাছটি খুব ছোট থাকে, তারপর আস্তে আস্তে যেমন সেটা আস্তে আস্তে বিশাল বড় একটা গাছে পরিণত হয়। দেখবে বড় গাছের বীজকেও দেখেছো, বড় গাছে দেখবে এরকম লাল লাল ফল হয়।
সেই লাল লাল ফলটাকে একটু হাতে করে চেপে ভেঙে দেবে, দেখবে পোস্ত দানার মধ্যে এরকম ছোট ছোট অসংখ্য বীজ থাকে, তার মধ্যে হলুদ রঙের। তো সেই একটা পোস্ত ওই দানার মতো বীজ থেকে একটা ওই বিশাল বট গাছ কিন্তু হয়, মানে পোস্তর থেকেও ছোট হয় দানাগুলো, পোস্তর থেকে, সরিষার থেকেও ছোট। তো সেরকম একটা দানার ভিতরে অত বড় একটা বট গাছ কিন্তু লুকিয়ে থাকে। ঠিক সেরকম এখানে স্টুডেন্টদেরকে সেরকম ওই বীজ বপনের সাথে তুলনা করা হচ্ছে, যে প্রথমে যখন আমরা নতুন ভাষা শেখাচ্ছি যেমন একটা ছোট্ট চারা গাছ আস্তে আস্তে বাড়তে থাকে, সেরকম ভাবে নতুন ভাষার জ্ঞান তাদের মধ্যে আস্তে আস্তে বাড়তে থাকবে এবং একটা দিনে তারা সেই বিশাল বট গাছের মতো সেই ভাষার দক্ষ জ্ঞানী হয়ে যাবে। ঠিক আছে, ইট ইজ অ্যান অ্যাপ্রোচ টু এ প্রবলেম দ্যাট বিগিনস উইথ ডিটেইলস এন্ড ওয়ার্কস আপ টু দ্য হাইয়েস্ট কনসেপচুয়াল লেভেল। ঠিক আছে, এটা হচ্ছে এমন একটা অ্যাপ্রোচ যেটা প্রবলেম কোন একটা ছোটখাটো সমস্যা রিজলভ হয় এবং আস্তে আস্তে হাইয়েস্ট সবথেকে উচ্চ পর্যায়ে ধারণামূলক চিন্তনের দিকে এই লেভেলে যায়। এত কঠিন ভাষা মনে রাখার দরকার নেই। আমরা দেখব যখনই উদাহরণ প্রশ্ন কিভাবে দেবে, উদাহরণ ভাবে দেবে যে একজন টিচার এলেন, তিনি তার ক্লাসে শ্রেণীকক্ষে ছেলেমেয়েদের প্রথমে অ্যালফাবেট শেখালেন, তারপরে পেজ শেখালেন, তারপরে ক্লজ শেখালেন, তারপরে তাদের একটি প্যারাগ্রাফ লিখতে দিলেন। তো এখানে তারা ভাষা শেখানোর কোন অ্যাপ্রোচ ব্যবহার করেছেন আমরা দেখি বুঝতে পারবো যে প্রথমে যখন ছোট ছোট জিনিস থেকে বড় জিনিস শেখানোর দিকে যাচ্ছে, মানে সেটা বটম আপ। ঠিক আছে, সেটা বটম আপ। আর এর ঠিক উল্টো যখন হবে সেটা হবে টপ ডাউন। টপ ডাউন কি আমি এখনই বলছি, দেখো টপ ডাউন অ্যাপ্রোচ দেখো, এটি আগের থেকে সম্পূর্ণ বিপরীত প্রক্রিয়া। শিশু প্রথমে কোনো একটি গল্পকে নিজের পূর্ব অভিজ্ঞতারা আগে সে বুঝবে, ঠিক আছে, বুঝে নাই, তারপরে সেগুলোকে সেন্টেন্স তারপর অ্যালফাবেট এইভাবে ভাঙতে থাকে। এটি হলো উচ্চ নিচ প্রক্রিয়া। ঠিক আছে, যেমন ধরো আমি একটা এখানে সেন্টেন্স লিখলাম, কি লেখা যায় এখানে, যেটা বোঝানো যাবে, দাঁড়াও, হি অ্যান্ড এটা হচ্ছে একটা সেন্টেন্স। বা আর একটু সহজ করে লিখতে তাহলে বুঝতে সুবিধা হবে। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তো এই সেন্টেন্সটা পড়ে আমরা এর অর্থ বুঝতে পারছি আমরা প্রত্যেকে, যে সে হয় আমার সবথেকে প্রিয় বন্ধু বা বান্ধবী। এখানে হি আছে মানে বন্ধু হবে। এবার দেখো এই যে টোটাল একটা সেন্টেন্স তোমাদের মধ্যে উপস্থাপন করা হয়েছে, এবার বলা হলো যে এর মধ্যে এই টোটাল সেন্টেন্সটার মধ্যে যে বিভিন্ন আমাদের পার্টস অফ স্পিচ গুলো রয়েছে সেগুলো দেখাও, তাহলে তুমি তখন বললে যে এই যে হি স্যার এটা তো প্রোনাউন, তাই না, ইজ এটা তো ভার্ব। ঠিক আছে, এরকম ভাবে তুমি প্রত্যেকটা আমাদের যে পার্টস অফ স্পিচ সেগুলোকে ভেঙে ভেঙে দেখাতে পারলে। এইটা হচ্ছে কি আমাদের টপ ডাউন, অর্থাৎ টোটাল সেন্টেন্স সম্পর্কে আমাদের ধারণা রয়েছে, যে সবথেকে বড় জিনিস যেটা সেন্টেন্সের বড় অংশ সেটা সম্পর্কে আমাদের ধারণা রয়েছে, সেখান থেকে ছোট ছোট অংশগুলোর দিকে আমরা এবার আসছি। ঠিক আছে, এটা হচ্ছে টপ ডাউন প্রসেস। অর্থাৎ বা তোমাকে বলা হলো যে কোন একটা গল্প বলা হলো, ঠিক আছে, কোন একটা গল্প পড়লে তুমি, এবার বলা হলো যে সেই গল্পের যে ভাবার্থ সেটাকে লেখো। প্রেসি বলে একটা রাইটিং থাকতো এর আগে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিকে প্রেসি রাইটিং বলে। তো সেখানে আমাদের সেরকম যেমন লিখতে হতো, আমরা লিখেছিলাম ছোটবেলায়, তো সেরকম জিনিস। তো তখন তুমি টোটাল গল্পটা পড়ে তার যে মূল বিষয় ভাবার্থ সেটাকে তুমি লিখলে। তো সেটা হচ্ছে টপ ডাউন প্রসেস। দেখো টপ ডাউন প্রসেস কি হচ্ছে, উপর থেকে নিচের দিকে আসছে। ঠিক আছে, দেখো যখন সেন্টেন্স প্রথমে একটা গল্প পড়ে সেটাকে বুঝে নিল, তারপর সেই সেন্টেন্স গুলোকে অ্যালফাবেটে ভাঙতে থাকলো। ঠিক আছে, অর্থাৎ যেমন এই সেন্টেন্সটা পড়ে তুমি এর অর্থ বুঝলে, এরপরে প্রতিটি এই যে শব্দগুলোকে সেটা কোন পার্টস অফ স্পিচের অন্তর্গত তুমি সেগুলোকে ভাঙলে, কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা প্রিপোজিশন, কোনটা কনজাংশন, কোনটা ইন্টারজেকশন, তুমি এগুলোকে সব ভাঙলে। ঠিক আছে, তো এই যে একটা বড় জিনিস থেকে ছোট জিনিসের দিকে এলাম, অবশ্যই
অবশ্যই সেন্টেন্সটা একটা বড় জিনিস, এবং সেই সেন্টেন্সের একটা পার্ট, এই যে কেবল হি, এটা যে প্রোনাউন, এই হিটি এটা একটা ক্ষুদ্র অংশ এই সেন্টেন্সটার। তো বড় থেকে ছোট দিকে আসছি, এই প্রসেসটাই হচ্ছে টপ ডাউন প্রসেস। ঠিক আছে, যেমন দেখো প্রিভিয়াস কোনো নলেজ বা এক্সপেরিয়েন্স রয়েছে তোমার কোনো কিছুতে, কোনো গল্প ধরো পড়েছো, এবার সেখান থেকে সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, সেটা কি ট্র্যাজেডি নাকি হাস্যকৌতুক, এরকম ভাবে কমেডি নাকি ট্র্যাজেডি, তার মধ্যে একটা শ্রেণীবিভাগ তুমি করতে পারলে। যে কোনো একটা নাটক করলে সেই নাটকটা কি হাস্যকর নাকি বেদনাদায়ক, দুঃখের নাটক, সেটা তুমি ভাগ করলে। তারপরে সেটাকে দেখো সেটার সাথে বিভিন্ন কোয়েন্সিভ যে সমস্ত লিঙ্কস গুলো রয়েছে, অন্য কি সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কিত কোনো ঘটনা, সেগুলো তুমি খুঁজে পেলে। সেখান থেকে বিভিন্ন সেন্টেন্স গুলোকে তুমি বুঝতে পারলে যে কোনটা কি ধরনের সেন্টেন্স, কোনটা অ্যাসার্টিভ, কোনটা ইম্পারেটিভ, এভাবে সেন্টেন্স গুলো চিনতে পারলে। সেন্টেন্স থেকে আসছে ওয়ার্ডের মধ্যে, যে সেন্টেন্সের মধ্যে যে একাধিক ওয়ার্ড লেখা রয়েছে, সেখানে এই প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ কি, ঠিক আছে, সেইটা তুমি বুঝতে পারলে। ওয়ার্ড থেকে এলে ফোনিমসের মধ্যে, অর্থাৎ ধ্বনি তত্ত্ব, অর্থাৎ সেই ওয়ার্ডগুলোকে কিভাবে উচ্চারণ করা হবে আমাদের, সেখান থেকে গেলে লেটারে, অর্থাৎ কিভাবে স্পেলিংটা হবে। এই যে বুক, ছেলেটি যে বুক নিয়ে পড়া করছে, তো এই যে বুক স্পেলিংটা কি হবে, সেটা আসছে লেটারের মধ্যে। অর্থাৎ আমরা দেখো উঁচু থেকে নিচুর দিকে আসছি, এই কারণে এটা হচ্ছে টপ ডাউন প্রসেস। তাহলে খুব সহজ ভাষায় বললে বটম আপ আর টপ ডাউন কি? বটম আপ হচ্ছে যখন কোনো একটা বাচ্চাকে কোনো নতুন ভাষা শেখাবো আমরা, তখন তাকে আগে সহজ সহজ জিনিস বা বেস লেভেলের জিনিসগুলো থেকে আস্তে আস্তে উচ্চ লেভেলের জিনিসগুলোকে শেখাই। এটা হচ্ছে বটম আপ টেকনিক। আর টপ ডাউন হচ্ছে উচ্চ লেভেলের যে জিনিসগুলো, সেগুলো থেকে আস্তে আস্তে আমরা তাদের বেস লেভেলের যে জিনিসগুলো, সেগুলোর দিকে ভাঙতে চাই। ঠিক আছে, এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। এই দুটো নিয়ে বলো, কারো কোনো সমস্যা আছে আর কি বলতে হবে? না স্যার। স্যার কঠিন অংশ থেকে ছোট ছোট অংশ ভেঙে সহজে আসে, এটাই তো স্যার টপ ডাউনটা। এটাই টপ ডাউন, একদম তাই। ওকে স্যার। ঠিক আছে, চলো তারপরে যাই। এরপরে আসছে দেখো স্পিকিং স্কিল। দেখো ইট ইজ এ প্রোডাক্টিভ অর এক্সপ্রেসিভ স্কিল ইন ওরাল মোড। এই যে বললাম ওরাল মানে কি বলেছিলাম, মুখে বলা, স্পিক। আর ওরাল হচ্ছে লিসেন, কানে শোনা। ঠিক আছে, এই ওরাল আর ওরালের ব্যাপারটা জানো মাথায় থাকে। ঠিক আছে, প্রশ্ন একটু করে মাঝখানে যদি ওরাল লেখা থাকে, তার উত্তর কিন্তু লিসেনিং হয়ে যাবে, এটা লিসেনিং স্কিলের অন্তর্গত। যদি ওরাল থাকে, তার উত্তর কিন্তু স্পিকিং স্কিল হবে। এইগুলো যেন ভুল না হয়। দেখো তাহলে স্পিকিং কি ধরনের স্কিল? এটা একটা ওরাল মোড, ওরাল স্কিলের অন্তর্গত, যেগুলো আমরা মুখে বলি। স্পিক করতে গেলে, কথা বলতে গেলে আমাদের মুখে বলতেই হবে। তাহলে দেখো ইট ইজ ফান্ডামেন্টাল টু হিউম্যান কমিউনিকেশন ইন ডেইলি লাইফ। অর্থাৎ একজন মানুষের সারা দিনে একে অপরের সাথে কমিউনিকেট করতে, কথাবার্তা বলতে এই স্পিকিং স্কিল লাগে, অর্থাৎ কথা বলতে হয়। দেখো স্পিকিং স্কিল হলো একটি দক্ষতা যেখানে মৌখিক ভাব প্রকাশ পায়। আমরা প্রতিদিনকার দৈনন্দিন জীবনে একটি বারংবার এই যে স্পিকিং স্কিল, এটিকে ব্যবহার করে থাকি। ঠিক আছে, স্পিকিং সিচুয়েশন কি কি রয়েছে দেখো, ইন্টারঅ্যাক্টিভ, নন ইন্টারঅ্যাক্টিভ আর পার্শিয়ালি ইন্টারঅ্যাক্টিভ। এখানে কি ইন্টারঅ্যাক্টিভ মানে হচ্ছে যে আমি কিছু একটা বললাম, যাকে কথা বলছি সেও আমাকে কিছু বললো, অর্থাৎ আমিও কথা বলছি, আমার কথা শুনে তার মানে সে আমাকেও কথা বলছে। এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ। নন ইন্টারঅ্যাক্টিভ কি? যে তুমি ফেসবুকে কোনো একজন ছেলেকে বা কোনো একজন মেয়েকে দেখলে, তাকে মেসেঞ্জারে হাই পাঠিয়ে দিলে, ঠিক আছে, সে সিন করলো, রিপ্লাই দিল না। তারপরে কি বললে, গুড মর্নিং, সিন করলো, রিপ্লাই দিল না। তারপরে কি অ্যাটিটিউড, তারপরে সেটা করলো, রিপ্লাই দিল না। এই ধরনের যে আমাদের স্পিকিং, সেটা হচ্ছে নন ইন্টারঅ্যাক্টিভ, অর্থাৎ একজন কথা বলে যাচ্ছে, অন্যজন কোনো রকম কথা বলছে না। বলো। স্যার বলছিলাম যে আমার একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, আর একটু বলুন না এটা। কোনটা বলো? এই যে স্পিকিংটা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। স্পিকিং স্কিল কি? স্পিকিং হচ্ছে এক প্রকারের ওরাল স্কিল। ওরাল হচ্ছে মৌখিক, মানে স্পিক মানে কথা বলা, কথা বলতে গেলে আমাদের ওরাল করতেই হবে, মৌখিক ভাবে ব্যবহার করতেই হবে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল টু হিউম্যান কমিউনিকেশন, অর্থাৎ আমাদের জীবনে বেঁচে থাকার জন্য, কথোপকথন করার জন্য খুবই জরুরি, তাই না? মৌলিক একটা চাহিদা এটা। দেখো মৌখিক ভাব প্রকাশ করা যায় স্পিকিং স্কিলের মাধ্যমে। আমরা প্রত্যেক দিনকার দৈনন্দিন জীবনে এটি বারংবার ব্যবহার করে থাকি। এই যে স্পিকিং সিচুয়েশন, সেটা তিন রকমের হয়।
একটা হচ্ছে ইন্টারেক্টিভ, একটা হচ্ছে নন ইন্টারেক্টিভ, আর একটা হচ্ছে পার্সিয়ালি ইন্টারেক্টিভ। ইন্টারেক্টিভ কোনগুলো? যেখানে তুমি একটা কথা বলছো, তোমার কথা শুনে অন্য দিক থেকে অন্য একজন আবার কথা বলছে। মানে ধরো তুমি তোমার বন্ধুর সাথে চ্যাট করছো, তুমি তাকে লিখলে হোয়াটসঅ্যাপে কেমন আছো, সে লিখলো ভালো আছে, তুমি কেমন আছো, তুমি লিখলে আবার ভালো আছি। তো দুজনেই কথা বলছে, এটা হচ্ছে ইন্টারেক্টিভ সিচুয়েশন। নন ইন্টারেক্টিভ কোনটা? তুমি কাউকে একজনকে কথা বলছো বা মেসেজ করছো, সেই দিক থেকে কোনো রিপ্লাই আসছে না, সেটা হচ্ছে নন ইন্টারেক্টিভ। অর্থাৎ দেখবে তুমি ধরো সিরিয়াল দেখছো কোনো একটা টিভিতে, তো সেই সিরিয়াল দেখে যদি তুমি কথা বলো টিভির বাইরে থেকে, ও টিভির ওদিক থেকে কোনো রিপ্লাই আসবে আসবে না, সেটা হচ্ছে নন ইন্টারেক্টিভ। অর্থাৎ একজন কথা বলছে কিন্তু অন্যজন ইন্টারেক্ট করছে না। আর একটা হচ্ছে পার্সিয়ালি ইন্টারেক্টিভ। সেটা কেমন? যে তুমি কাউকে একটা মেসেজ করে অনেক কিছু বললে, সে বলে দিল এরকম, ঠিক আছে, এটা হচ্ছে পার্সিয়ালি ইন্টারেক্টিভ। মানে কখনো কখনো দু একটা কথা সে বলছে, বেশিরভাগ ক্ষেত্রেই তোমার সাথে সে কথা বলছে না, এটা হচ্ছে পার্সিয়ালি ইন্টারেক্টিভ। ঠিক আছে, আমরা ক্লাসরুমের মধ্যে সবথেকে ভালো সিচুয়েশন কোনটা হয়? মনে রাখবে, এই সিচুয়েশন সবথেকে ভালো সিচুয়েশন হয়ে থাকে। আচ্ছা, দেখো ইন্টারেক্টিভ এখানে বলা হয়েছে দুই ব্যক্তি সামনাসামনি কথোপকথনের সময় মূলত এই ধরনের স্পিকিং সিচুয়েশন গড়ে ওঠে। অর্থাৎ একজন প্রশ্ন করলে অপরজন উত্তর দিতে পারে। এই যে আমি জিজ্ঞেস করছি, তোমরা উত্তর দিচ্ছ, তোমরা যেটা বুঝতে পারছো না সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ইন্টারেক্টিভ সিচুয়েশন স্পিকিং এর। ঠিক আছে, অপরজনের প্রশ্ন শুনে একজন বুঝতে পারে। যেমন আমাদের লাইভ ক্লাসে এখানে ছাত্রছাত্রীদের সাথে শিক্ষক শিক্ষিকার ইন্টারঅ্যাকশন হচ্ছে, কিন্তু এটারই যখন তুমি রেকর্ড ফর্ম দেখবে তখন সেটা কিন্তু নন ইন্টারেক্টিভ হয়ে যাবে। কারণ সেখানে তুমি আমাকে প্রশ্ন করলে আমি কিন্তু তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না রেকর্ড ক্লাসে, আমি শুনতে পাবো না। ঠিক আছে, দেখো নন ইন্টারেক্টিভ কোনটা? এই ধরনের স্পিকিং সিচুয়েশন মূলত একজন বক্তা নিজেই যাচ্ছে, তার বক্তব্য শুনে অন্যজনের কিছু বলার সুযোগ থাকে না। যেমন টিভিতে যে নিউজ দেখা হয়, সেই ক্ষেত্রে নিউজ রিপোর্টার যে কথাগুলো বলেন, সেই কথাগুলো শুধু আমাদের শুনতে হয়। তার সাপেক্ষে টিভির এই দিক থেকে আমরা তাকে কিছুই বলতে পারি না। বা আমাদের রেকর্ড ক্লাস যারা পরবর্তীতে শোনো, তাদের ক্ষেত্রে এটা হয় নন ইন্টারেক্টিভ স্পিকিং সিচুয়েশন। তাই না? বুঝে গেল আশা করি। আর পার্সিয়ালি ইন্টারেক্টিভ কোনটা? এই ক্ষেত্রে বক্তা কোনো কিছু জিজ্ঞেস করা হলে বা কোনো কিছু তার বক্তব্যের সাপেক্ষে বলা হলে সমস্ত বিষয় না শুনতে পেলেও কিছু কিছু ক্ষেত্রে হয়তো বক্তা শুনতে পায় বা প্রত্যুত্তর করতে পারে। তোমাকে ধরো কেউ একজন 10টা এসএমএস করলো, তুমি একটা রিপ্লাই দিলে, তারপরে তুমি ডাটা অফ করে দিলে। তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে পার্সিয়ালি ইন্টারেক্টিভ, মানে সমস্ত প্রশ্নের উত্তর না দিয়েও একটা প্রশ্নের উত্তর দেওয়া। ঠিক আছে, সংক্ষিপ্ত আচ্ছা, করে। হ্যাঁ সংক্ষিপ্ত ভাবে, মানে সেরকম সংক্ষিপ্ত যে সংক্ষিপ্ত ভাবে সব উত্তর দেবে তা নয়। মানে ধরো আমি আর তুমি ধরো কথা বলছি, এবার আমি তোমার সাথে 10টা কথা বললাম, তুমি হুম হ্যাঁ দিয়ে তুমি একটার উত্তর দিলে, তো সেটা হচ্ছে পার্সিয়ালি ইন্টারেক্টিভ। আচ্ছা, এই তিনটে বোঝা গেছে, স্পিকিং সিচুয়েশন বোঝা গেছে তিন প্রকার। হ্যাঁ স্যার। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে যাই আমরা রিডিং স্কিলের মধ্যে। রিডিং স্কিল, আচ্ছা বলো, এই যে রিডিং, এটা কোন ধরনের অ্যাসপেক্টের মধ্যে পড়ে? আমরা প্রথমেই বললাম আজকে, বলো দেখি কার কার মনে আছে। রিসেপটিভ। না না, আমরা এই যে প্রথমে বললাম না, রাইটিং হচ্ছে গ্রাফিক অ্যাসপেক্ট, সেরকম বলো। ফোনেটিক কাম ফোনেটিক গ্রাফিক। কাম গ্রাফিক অ্যাসপেক্ট। শুধু গ্রাফিক, ফোনেটিক কাম গ্রাফিক। ফোনেটিক ফোনেটিক কাম গ্রাফিক। হ্যাঁ, ফোনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্ট। অর্থাৎ আমরা যখন পড়ছি তখন লেখাটা পড়ছি সেটা গ্রাফিক অ্যাসপেক্ট, আর আমরা পড়ার সময় উচ্চারণ করছি সেটা ফোনেটিক অ্যাসপেক্ট। তো রিডিং হচ্ছে ফোনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্ট, মনে রাখবে এগুলো। দেখো, ইট ইজ আ রিসেপটিভ স্কিল, এটা এক ধরনের রিসেপটিভ স্কিলের অন্তর্গত। ঠিক আছে, ইন রিটেন ফর্ম। রিটেন ফর্ম কেন রিসেপটিভ স্কিল? তোমার মনে একটা বই রয়েছে যে কিভাবে মাংসের ঝোল রান্না করতে হয়, তুমি সেই বইটা পড়লে, বইটা পড়ে তুমি কোনো জ্ঞানকে গ্রহণ করলে, তো রিসিভ করলে নতুন জ্ঞান, যে জানতে না যে কিভাবে মাংসের ঝোল রান্না করতে হয়, সেই নতুন জ্ঞান তুমি রিসিভ করলে, তাই না? তো এই কারণেই এইটাকে বলা হচ্ছে রিসেপটিভ স্কিল। আমরা পড়ে নতুন জ্ঞান গ্রহণ করি, সেই কারণে রিসেপটিভ স্কিল বলা হচ্ছে। ঠিক একই রকম ভাবে আমরা কানে শুনে নতুন জ্ঞান গ্রহণ করি। তোমাকে তোমার মা বলে দিলেন যে এরকম ভাবে রান্না করতে হয়, তুমি কানে শুনে জ্ঞান গ্রহণ করলে, তো শোনাও এখানে, লিসেনিং এখানে রিসেপটিভ স্কিলের অন্তর্গত। ঠিক আছে, দেখো, ইট ইজ অলসো কল্ড অ্যাজ এ ফোনেটিক কাম গ্রাফিক
যেটা তোমাদের এক্ষুনি বললাম, খুব ভালো করে এগুলো মনে রাখবে, এগুলো থেকেই প্রশ্ন হয়, ঠিক আছে? এবার দেখো টাইপস অফ রিডিং, আমরা বাংলাতে পড়েছি সরব পাঠ, নীরব পাঠ, ঠিক সেই একই জিনিস রয়েছে। দেখো লাউড রিডিং, অর্থাৎ যখন আমরা চিৎকার করে করে পড়বো, ছোটবেলায় যেমন আমরা রিডিং পড়তাম লাউড রিডিং, এর কিছু উপকারিতা আছে, কিছু অপকারিতা আছে। হ্যাঁ, সরব পাঠ যেটা বাংলায় বলে থাকি, এগুলো আমরা বাংলা পেডাগজিতে পড়বো, সেখানে সেই একই জিনিস আছে। ইংরেজি পেডাগজিতে উপকারিতা অপকারিতা এগুলো খুব একটা আসে না, ঠিক আছে? উপকারিতা যদি বলো, আচ্ছা লাউড রিডিং এর উপকারিতা আর অপকারিতা কেউ বলতে পারবে একটা করে? বলো দেখি, চেষ্টা করো। স্যার, অপকারিতা তো হচ্ছে টাইম টেকিং, অনেকটা সময় লাগে। আর উপকার হচ্ছে মানে কিছু ভুল উচ্চারণ করলে সেটা পাশের জন শুনলে সেটা কারেক্ট করে দিতে পারে। একদমই তাই, সঠিক। আবার অন্যদিকে আমাদের ক্লান্তি চলে আসে, তাই না? চিৎকার করে বই পড়লে একটু পরেই ক্লান্ত হয়ে যায়, ঠিক এরকম। তো লাউড রিডিং যেটাকে আমরা বাংলায় বলি সরব পাঠ, অর্থাৎ জোরে জোরে পড়া। সাইলেন্ট রিডিং, এটাকে বাংলায় কি বলা হয়? নীরব পাঠ, অর্থাৎ মনে মনে পড়া, গুনগুন করে পড়া, সেরকম ব্যাপার, নীরব পাঠ, ঠিক আছে? মনে রাখবে এই লাউড রিডিং এটা জন্য বেস্ট। ছোট বাচ্চাদের জন্য লাউড রিডিং হচ্ছে সবথেকে ভালো, কারণ তারা উচ্চারণে বিভিন্ন ভুল করে, সেই কারণে লাউড রিডিং এ সেই জিনিসগুলো ঠিক হয়। এছাড়া বানান ঠিক করার জন্য লাউড রিডিং ব্যবহার করা হয়, স্পেলিং মিস্টেক ঠিক করার জন্য, ঠিক আছে? আর সাইলেন্ট রিডিং হচ্ছে আমাদের মতো বড়দের জন্য বেস্ট, ঠিক আছে? এছাড়া রয়েছে খুব গুরুত্বপূর্ণ দুটো, একটা হচ্ছে ইন্টেনসিভ রিডিং আর একটা হচ্ছে এক্সটেন্সিভ রিডিং, ঠিক আছে? দেখো ইন্টেনসিভ রিডিং আর এক্সটেন্সিভ রিডিং কি? ইন্টেনসিভ রিডিং হচ্ছে খুঁটিয়ে খুঁটিয়ে কোনো জিনিসকে পড়া, খুঁটিয়ে পড়া। আর এক্সটেন্সিভ রিডিং কি? এক্সটেন্সিভ রিডিং হচ্ছে যখন কোনো একটা জিনিস খুঁজতে হয়, যেমন ধরো একটা তোমাদের প্যাসেজ রয়েছে বাংলাতে বা ইংরেজিতে, দেখবে 2022 সালে বা 23 সালে এসেছিল, বিভিন্ন ডালের নাম ছিল, সবজির নাম ছিল। তো ধরে নাও একটা প্যাসেজ তোমাদের রয়েছে, সেই প্যাসেজে একটা লাইন রয়েছে যে রামের বন্ধু হলো রহিম। তো এই জিনিসটা লেখা রয়েছে। এবার আমরা পুরো প্যাসেজটি পড়িনি, আমরা প্রশ্ন দেখছি প্যাসেজ শেষে লেখা আছে যে দ্য নেম অফ রামস ফ্রেন্ড, মানে রামের বন্ধুর নাম কি সেটা জানতে চেয়েছে। তো সেই প্রশ্নটা পড়ে তখন তুমি কি করবে? যে গোটা প্যাসেজটাকে কি পড়বো আমরা? যখন আমরা মন দিয়ে পুরো প্যাসেজটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো, সেটাকে বলা হবে ইন্টেনসিভ রিডিং। কিন্তু যখন শুধু প্রশ্নটা দেখবো যে রামের বন্ধুর নাম কি জিজ্ঞেস করতে চেয়েছে, তখন এই রামের বন্ধু এই শব্দটি যেন আমরা প্যাসেজটির মধ্যে চোখ বুলিয়ে বুলিয়ে খোঁজার চেষ্টা করবো। বোঝাতে পারছি? এটা হচ্ছে এক্সটেন্সিভ রিডিং, মানে কোনো একটা জিনিসকে খুঁজে বের করা, সেটা হচ্ছে এক্সটেন্সিভ রিডিং এর অন্তর্গত। আর ইন্টেনসিভ রিডিং হচ্ছে পুরো প্যাসেজটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া। কোন একটা জিনিস মানে উপরে উপরে ভাষা ভাবে পড়ে নেওয়া, এটা একটা জেনারেল আইডিয়া নেওয়া যে কি বলতে চাইছে সেই নিয়ে, সেটা হচ্ছে এক্সটেন্সিভ রিডিং। যেভাবে আমরা গল্প পড়ি, সিনেমার ট্রেলার গুলো দেখি বা পড়ি, সেগুলো এক্সটেন্সিভ রিডিং। আর ইন্টেনসিভ রিডিং হচ্ছে যখন তোমরা এই পিডিএফটা পড়বে, সেটা যদি খুঁটিয়ে খুঁটিয়ে না পড়ো তাহলে কিন্তু মনে থাকবে না, ঠিক আছে? দেখো ইন্টেনসিভ রিডিং ইট মিন্স রিডিং দ্য টেক্সট ইন পার্টস ফর ডিটেল, ডিটেল কোনো জিনিসকে পড়া হবে খুঁটিয়ে খুঁটিয়ে, ঠিক আছে? ইট ইজ আ ডিটেল স্টাডি ফর দ্য টেক্সট। আমরা যে টেক্সট বইগুলো পড়ি সেগুলো সব ইন্টেনসিভ রিডিং এর অন্তর্গত। দেখো ইট ইনক্রিজেস দ্য অ্যাক্টিভ ভোকাবুলারি, অর্থাৎ আমাদের যে শব্দার্থ অ্যাক্টিভ, এখানে দুই প্রকারের ভোকাবুলারি রয়েছে। দেখো একটা হচ্ছে অ্যাক্টিভ ভোকাবুলারি, বলতে পারবে কেউ অ্যাক্টিভ ভোকাবুলারি কোনগুলো? বলতে পারবে? যেগুলো আমরা রেগুলার ইউজ করি, ভেরি গুড, ওয়ার্ডগুলো। ভেরি গুড। ইউজ ইন রেগুলার সিচুয়েশন, রেগুলার ডে, ঠিক আছে? প্রত্যেক দিন কথাবার্তা বলার সময় আমরা যে সমস্ত শব্দগুলোকে ব্যবহার করি, যেমন হেল্প এই কথাটি, তাই না? যে আমাকে কেউ একটু হেল্প করো, তাই না? আমরা খুব কম জনই বলি যে আমাকে কেউ একটু অ্যাসিস্ট করো, এটা আমরা খুব কম জনই বলি, তাই না? তাহলে এই যেমন হেল্প শব্দটি হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভোকাবুলারির অন্তর্গত। এই শব্দটিকে আমরা বেশি ব্যবহার করি। প্যাসিভ হবে তো? হ্যাঁ, আর এই যে অ্যাসিস্ট করো, অ্যাসিস্ট মানেও সাহায্য করা, কিন্তু এটা হয়ে যাবে আমাদের প্যাসিভের অন্তর্গত, ঠিক আছে? এই শব্দটিকে আমরা খুব বেশি ব্যবহার করি না, ঠিক আছে?
ঠিক সেরকমই প্রত্যেকটা জিনিস এখানে। অ্যাক্টিভ ভোকাবুলারি হচ্ছে সেই সমস্ত শব্দগুলো যেগুলো ডেইলি আমরা বেশি ব্যবহার করি। প্যাসিভ হচ্ছে সেই সমস্ত শব্দ যেগুলো একই অর্থ বোঝালেও সেগুলো দৈনন্দিন আমরা খুব বেশি ব্যবহার করি না। তো এই যে অ্যাক্টিভ ভোকাবুলারি কিভাবে বৃদ্ধি পায়, মনে রাখবে ইন্টেন্স রিডিং এর দ্বারা কিন্তু অ্যাক্টিভ ভোকাবুলারি বৃদ্ধি পেতে থাকে। ইট হেল্পস টু আন্ডারস্ট্যান্ড ইচ এন্ড এভরি ডিটেল। দেখো প্রিসিয়াসলি ইন্টেন্সিভ রিডিং অলসো রিলেটেড উইথ স্ক্যানিং। এখানে দুই প্রকার জিনিস আমরা জানবো, একটা হচ্ছে স্ক্যানিং, একটা হচ্ছে স্কিমিং। ঠিক আছে, স্ক্যানিং আর স্কিমিং। দেখো কোনো পাঠকে খুব মনোযোগ দিয়ে যখন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার যে বিষয় সেটা কি বলা হয়, ইন্টেন্সিভ রিডিং। প্রত্যেকটা জিনিসের বাংলা তোমাদেরকে দিয়ে দিয়েছি। দেখো এখানে পাঠ্য বিষয়কে ডিটেইল ভাবে পড়া হয়। ঠিক আছে, পাঠ্য বিষয়কে ডিটেইলস পড়া হয় ইন্টেন্সিভ। ইন মানে কি? ইন মানে হচ্ছে ভিতরে। তো এখান থেকে মনে রাখবে ইন মানে ভিতরে, ভিতরে অর্থাৎ গভীরে ঢুকে, ভিতরে ঢুকে, গভীরে ঢুকে পড়া কোনো কিছুকে, গভীরে ঢুকে কোনো জিনিসকে আমরা যখন পড়ছি সেটা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। আর এক্সটেন্সিভ, এক্সিট মানে বাইরে, মানে বাইরে বাইরে যখন পড়ছি, উপরে উপরে পড়ছি, কেবল ধারণা নেওয়ার জন্য, অত খুঁটিয়ে পড়ার দরকার নেই, সেটা হচ্ছে এক্সটেন্সিভ রিডিং। যেমন আমরা যখন খবরের কাগজ পড়ি সকালে উঠে, সেটা এক্সটেন্সিভ রিডিং এর অন্তর্গত। আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ি না, আমরা শুধু উপরে উপরে চোখ বুলিয়ে নিই। আর ইন্টেন্সিভ রিডিং হচ্ছে তারপরে যখন তুমি পড়তে বসছো, ক্লাসে নোটগুলো পড়ছো, সেগুলো ইন্টেন্সিভ রিডিং। এবার এখানে দুটো জিনিস জানবে, একটা হচ্ছে স্ক্যানিং আর একটা হচ্ছে স্কিমিং। দেখো স্ক্যানিং এক্ষেত্রেও ডিটেইলসে কোনো কিছুকে পড়া হয় এবং এই সম্পর্কে নিখুঁত জ্ঞান অর্জন করা হয়। এর বিপরীত অবস্থাকে স্কিমিং বলা হচ্ছে, অর্থাৎ যেটা ইন্টেন্সিভ রিডিং সেটাই হচ্ছে স্ক্যানিং। ঠিক আছে, স্কিমিং কি? স্কিমিং হচ্ছে কেবলমাত্র উপরে উপরে পড়ে যাওয়া, যেটা এক্সটেন্সিভ রিডিং, সেটা কি স্কিমিং বলা হচ্ছে। স্ক্যানিং অর্থাৎ নির্দিষ্ট কোনো একটা জিনিসকে আমরা যখন স্ক্যান করছি, যখন স্ক্যান করা হয় দেখবে নিখুঁতভাবে স্ক্যান করা হয়। তোমরা ধরো তোমার কোনো একটা জিনিস স্ক্যান করে পিডিএফ বানাই আমরা, তাই না? পিডিএফ বানানোর সময় সেই জিনিসটা ছবি তুলতে হয়, তার মানে সেটা স্ক্যান করা হচ্ছে। তো যখন স্ক্যান করা হচ্ছে বা ডাক্তারবাবু যখন আমাদের বিভিন্ন রিপোর্ট করতে দেন, সেখানে যে স্ক্যানগুলো থাকে সেখানে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে স্ক্যান হয়, সেটা ডিটেইলসে কোনো জিনিস খাপছাড়া ভাবে হয় না। তো সেখান থেকে মনে রাখবে স্ক্যানিং হচ্ছে ডিটেইলসে টোটালটা স্ক্যান করা হয়, ইন্টেন্সিভ রিডিং এর সাথে সম্পর্কযুক্ত এটা। আর স্কিমিং হচ্ছে কি না, উপরে উপরে ভাষা ভাষা ভাবে ধারণা করা। স্কিমিং এর ক্ষেত্রে খুঁটিয়ে পাঠ্য বিষয়কে পড়া হয়, শুধুমাত্র কোনো একটি ধারণা দেওয়ার জন্য এটি করা হয়ে থাকে। দেখো এক্সটেন্সিভ রিডিং রয়েছে, ইট মিন্স নন ডিটেইল স্টাডি। এক্সটেন্সিভ অর্থাৎ হচ্ছে যেটা ডিটেইলে নয়। ঠিক আছে, ইট ফোকাস অন মেইন পয়েন্টস, কেবলমাত্র মেইন পয়েন্টগুলোতে ফোকাস করা হয়। ইট ইনক্রিজ প্যাসিভ ভোকাবুলারি, এই যে বললাম যেমন অ্যাসিস্টের মতো যে সমস্ত প্যাসিভ ভোকাবুলারি গুলো রয়েছে সেগুলো বাড়ে এক্সটেন্সিভ রিডিং এর মধ্যে। ইট ডেভেলপ ইন্টারেস্ট এন্ড প্লেজার, এটা আমাদের ইন্টারেস্ট এবং প্লেজার, আনন্দ এবং আগ্রহকে বাড়িয়ে তোলে। ঠিক আছে, উই রিড সামথিং অনলি ফর প্লেজার, আমরা যে সমস্ত জিনিসগুলো কেবল আনন্দ পাওয়ার জন্য পড়ি, আমাদের পড়ার দরকার নেই, যেমন খবরের কাগজ, গল্পের বই, কবিতা, ছড়া, জোকস, এই সমস্তগুলো, এগুলো সব হচ্ছে এক্সটেন্সিভ রিডিং, যেগুলো আমরা প্লেজারের জন্য, আনন্দের জন্য পড়ি। ঠিক আছে, যখন কোনো কিছুকে দেখো আমরা শুধুমাত্র আনন্দের জন্য পড়ে থাকি, পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেইলসে সেই ব্যাপারটি পড়ি না, তাকে বলা হয় এক্সটেন্সিভ রিডিং। ঠিক আছে, যেমন কি কোনো খবরের কাগজ, গল্পের বই, এখানে ডাইরেক্ট তোমাকে উদাহরণ দিয়ে দেবে যে অমুক কোন একটা নাম দিয়ে দেবে যে তিনি সকালে উঠে প্রতিদিন খবরের কাগজ পড়ছেন। এই যে খবরের কাগজ পড়া, এটা কোন ধরনের রিডিং এর অন্তর্গত? তো মনে রাখবে খবরের কাগজ কিন্তু এক্সটেন্সিভ রিডিং এর অন্তর্গত। রিডিং আশা করি বোঝা গেল। এবার আসে এখন রাইটিং স্কিলের মধ্যে। দেখো রাইটিং স্কিল, ইট ইজ a skill which enables a learner to brainstorm. Brainstorm মানে কি? brainstorm এর বাংলা হচ্ছে মস্তিষ্ক স্খলন। কি এটা না, যখন আমরা কোনো স্টুডেন্টকে প্রথম পড়াতে যাই তখন তার মাইন্ডটা ডাইভার্ট হতে থাকতে পারে, অন্য দিকে আছে, পড়াশোনার দিকে তার মন নেই, তখন তাকে বিভিন্ন প্রশ্ন করে বা বিভিন্ন কিছু লিখতে দিয়ে আমরা তার মস্তিষ্কটিকে পড়াশোনার দিকে ফিরিয়ে নিয়ে আসতে পারি, তার মাইন্ডকে সক্রিয় করতে পারি, তার ব্রেনকে উত্তেজিত করতে পারি। এই জিনিসটাকে ব্রেনস্টর্মিং বলা হয়। ঠিক আছে, বিভিন্ন ব্রেনস্টর্ম, আইডিয়া, অর্গানাইজ, এই সমস্ত কিছু করার জন্য রাইটিং স্কিল বা লেখার দক্ষতার প্রয়োজন হয়। রাইটিং হচ্ছে এক প্রকারের অ্যাক্টিভ স্কিল।
অ্যাক্টিভ আর প্যাসিভ স্কিল কিভাবে মনে রাখবে? যে জিনিসগুলো তুমি অ্যাক্টিভলি কাজ করছো, দেখো রাইটিং যখন করছো তোমাকে নিজেই কিন্তু হাত চালাতে হচ্ছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ স্কিল। কিন্তু যখন শুনছো কোনো কিছু, সেটার জন্য কিন্তু তোমাকে কোনো অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করতে হচ্ছে না, তুমি কেবল দাঁড়িয়ে তার দিকে মন দিলেই তুমি শুনতে পাচ্ছ কথাগুলো, না সেটা হচ্ছে প্যাসিভ স্কিল। দেখো অ্যাক্টিভ স্কিল হচ্ছে কি রাইটিং। ইট ইজ অলসো এ প্রোডাক্টিভ স্কিল। যেগুলো অ্যাক্টিভ সেগুলো প্রোডাক্টিভ, আমরা আগেই পড়েছি, সেগুলো প্রোডাক্টিভ। ঠিক আছে, এটা হচ্ছে রাইটিং। আর রাইটিং কিসের মধ্যে অন্তর্গত? রাইটিং আমাদের গ্রাফিক অ্যাসপেক্টের অন্তর্গত। গ্রাফিক অ্যাসপেক্ট। এই ছিল আমাদের এলএসআরডব্লিউর প্রথম পার্ট। এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বলো? কারো কোনো সমস্যা আছে কোথাও? ক্লিয়ার স্যার। ক্লিয়ার, বেশ। চলো এবার তাহলে প্রশ্ন উত্তরগুলো করা যাক। চলো, প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, পড়ে বুঝে অ্যানসার করো। লিসেনিং এন্ড স্পিকিং। অপশন এ। প্রাইমারি স্কিল বলা হয়, একদমই তাই। লিসেনিং এন্ড স্পিকিং কে প্রত্যেককে আনমিউট করে উত্তরগুলো দাও। 2 নম্বরটা বলো। বলো। স্পিকিং। হ্যাঁ, সি। সি রিডিং মনে হচ্ছে। আচ্ছা, বাকিরা বলো কে কোনটা বলবে। স্পিকিং মনে হচ্ছে। বলা হয়েছে যে নিচের এই কোন অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা কোনো শব্দকে বুঝতে পারি বা চিনতে পারি যে সেই শব্দটা দ্বারা কি বলা হচ্ছে এবং তার অর্থটিকে বুঝতে পারি? স্পিকিং এ, লিসেনিং এ, রিডিং এ নাকি রাইটিং এ? লিসেনিং। অবশ্যই লিসেনিং হবে, তাই না? কানে শুনলে তো আমরা বুঝতে পারি। আমি তোমাকে বললাম জল দাও, এই যে শব্দটি তুমি শুনতে পেলে, তার মানে তুমি বুঝতে পারলে যে স্যারকে জল এনে দেওয়ার জন্য বা স্যার জল চাইছে, তাই না? সাউন্ডটিকে আমরা রেকগনাইজ করতে পারলাম এবং তার অর্থ কি সেটাকে বুঝতে পারলাম লিসেনিং এর মাধ্যমে, কানে শোনার মাধ্যমে। আচ্ছা, তিনটা বলো। অপশন বি। অপশন বি। আচ্ছা, বাকিরা বলো কার কোনটা মনে হচ্ছে বলো প্রত্যেকে। কি বলা হয়েছে এখানে দেখো, ইংরেজিতে পড়ে কিন্তু মানেটা বোঝার চেষ্টা করতে হবে, বুঝতে পারলে খুব সহজ পেডাগজি। দেখো, ইন অর্ডার টু নো দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ ইংলিশ ওয়ার্ডস দ্য লার্নার শুড, মানে কোন ইংরেজি শব্দগুলোর সঠিক উচ্চারণ শিখতে গেলে শিক্ষার্থীর কোনটা করা দরকার? নো হাউ টু রাইট দ্য ওয়ার্ডস। হ্যাঁ, কি বললে? প্রোনাউন্সিয়েশন মানে কি? প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ। উচ্চারণ, উচ্চারণ। এবার সৌভিক কোনটা মনে হচ্ছে তোমার, বলো। বি। বি, সবাই মোটামুটি বি বলছে। নো দ্য স্পেলিং, মিনিংস এন্ড হাউ দে আর প্রোনাউন্সড, একদমই তাই। তাদের বানান সম্পর্কে জানতে হবে, তাদের অর্থ জানতে হবে এবং কিভাবে উচ্চারিত হয় সেটাও জানতে হবে। আচ্ছা, চারেরটা বলো। তো এলএসআরডব্লিউ। এটা পরীক্ষাতে আসা প্রশ্ন। এসআরডব্লিউ 2022 আসা প্রশ্ন এটা। পাঁচটা বলো। হোয়াট ইজ দ্য পারপোজ অফ রাইটিং অ্যাট এলিমেন্টারি লেভেল? প্রাথমিক অবস্থায় বা প্রাথমিক বিদ্যালয়ে লেখার প্রয়োজনীয়তা কি? বি। বলো কার কোনটা মনে হচ্ছে বলো। ডি কেন হবে? দেখো অপশন সি তে দেখো একটা নেগেটিভ আছে, কিন্তু অপশন সি তে নেগেটিভ আছে। স্যার অপশন এ। এ, সবার দেখি একটু কে কি বলছে। এ। বি মনে হচ্ছে। ডিসক্রিমিনেশন কথার অর্থ কি? ভেদাভেদ করা, ঠিক আছে, বা বৈষম্য। তাহলে বি তো হবে না এখানে, আমাদের এখানে অপশন এ হবে। হ্যাঁ, মোটর স্কিল। মোটর স্কিল মানে এলিমেন্টারি মানেই তো প্রাইমারি। হ্যাঁ, প্রাইমারিতে মানে হাত পা নাড়ানো, লিখতে শেখা, সঞ্চালনমূলক বিকাশ ঘটানোর জন্য প্রাইমারি লেভেলে রাইটিং শেখানো হয়, সেটাই বলা হচ্ছে। মোটর স্কিল দুটো রকমের হয়, কি? ওটাই সেই ফাইন মোটর স্কিল ওটা। ফাইন আর গ্রস। আর একটা হচ্ছে ফাইন। রাইটিং হচ্ছে মোটর স্কিল। ছয়টা বলো।
ফর এ স্পেসিফিক পিস অফ ইনফরমেশন, নির্দিষ্ট একটি তথ্য খোঁজার জন্য আমরা কোন ধরনের রিডিং এখানে করব? স্ক্যানিং। স্ক্যানিং। ভেরি গুড, স্ক্যানিং। 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 তারপরে বলো 7 নম্বর। প্রপার স্পিচ হ্যাবিটস ক্যান বি ডেভেলপড এফেক্টিভলি থ্রু, সঠিকভাবে কথা বলার যে অভ্যাস সেটা কিভাবে আমরা বাচ্চাদের মধ্যে বিকাশ ঘটাতে পারি? বলো। প্রোনাউন্সিয়েশন। ডি। একদম তাই, অপশন ডি, সঠিক উচ্চারণের মাধ্যমে। আচ্ছা, আরেকটা স্যার বলো। সিটা কেন হবে? স্যার হ্যাঁ বলো। সি ডিসকাশনটা কেন হবে না? না, ডিসকাশন নয় তো ওটা, ডিকটেশন ওটা। ডিকশন। হ্যাঁ, ওটার মানে একটু বলবেন? ডিকটেশন মানে হচ্ছে কোনো রকমের আদেশ দেওয়া, ঠিক আছে, কোনো রকমের নিয়ম কানুন, কোনো নির্দেশ দেওয়া, সেরকম। ঠিক আছে, মানে তুমি একটা বাচ্চাকে তো কেবল নির্দেশ দিয়ে এফেক্টিভলি কোনো ভালোভাবে কথা বলা শেখাতে পারবে যে এইভাবে নয় এইভাবে বলো, এইভাবে সবকিছু শেখানো যায় না। শেখাতে গেলে আমাদের সর্বপ্রথম তাকে সঠিকভাবে শব্দের উচ্চারণগুলোকে শেখাতে হবে। ডিকটেশন মানে হচ্ছে নির্দেশ, ঠিক আছে। 8 নম্বরটা বলার চেষ্টা করো, ল্যাঙ্গুয়েজ স্কিলস ক্যান বি লার্নড বেস্ট, কিভাবে আমরা ভাষাগত দক্ষতাগুলো সবথেকে ভালোভাবে শিখতে পারি? বলো। If they are taught in an integrated manner, very good, এটাও পরীক্ষাতে আসা প্রশ্ন, ঠিক আছে। তারপরে 9টা বলো, প্রোডাক্টিভ স্কিল কোনগুলো? এটা প্রত্যেককে বলবে। স্পিকিং এন্ড রাইটিং। রিডিং এন্ড রাইটিং। স্পিকিং এন্ড রাইটিং, ভেরি গুড। অপশন এই ডি। দুটো জিনিসের মাধ্যমে আমরা আমাদের মনের ভাবকে অন্যজনের কাছে তুলে ধরতে পারি। তাকে বলতে পারি যে আমার খুব শীত করছে, কিংবা তাকে চিঠি লিখতে পারি যে আমার খুব শীত করছে। বলো। স্কিমিং। জিস্ট পাওয়ার জন্য, সারমর্ম, কোন একটা বড় টেক্সটের জিস্টটাকে পাওয়ার জন্য আমরা কোনটা বলি? স্কিমিং। একদম তাই, উপরে যে পাঠ করা, ধারণা পাঠ, যেটা বাংলায় বলি আমরা। বাংলাতে স্কিমিংকে বলা হয় ধারণা পাঠ। আচ্ছা বলো, কার কথা ঠিক হলো 10টার মধ্যে? লেখো কার কথা ঠিক হয়েছে, লেখো। আমাদের এলএসআরডব্লিউ এখানে কমপ্লিট, আশা করি বোঝা গেছে প্রত্যেকের। এবার শেষে যে সময়টুকু আছে, তোমাদের যার যেখানে অসুবিধা বলবে, ঠিক আছে। যার যেখানে যদি বুঝতে অসুবিধা থাকে কোনো জায়গায় বলবে, আমি আবার বুঝিয়ে দেবো। ওকে, আসমিনা 9, ভেরি গুড। কৃষ্ণেন্দু 10, খুব ভালো। রচিনা 10, মাসুমা 9, সৌভিক 10, বাহ, খুব ভালো স্কোর এসেছে সবার। বাকিটা কি কেউ কাউন্ট করোনি? না স্যার গুনিনি। ঠিক আছে। অভিজিৎ গণনি? অভিজিৎ, জয়ন্ত, তোমরা তো পুরনো রয়েছে, তোমাদের এগুলো পড়ানো হয়েছে আগে অনেকবার। মাসুমা, পূজা রয়েছে, পূজার কত হলো? রোজিনা আছে, জয়ন্ত 10-এ 10, বাহ। আচ্ছা, পিঙ্কি 8, ঠিক আছে, খুব ভালো। বেশ, কারণ কোথাও সমস্যা থাকলে এবার বলবে, যেটা আমরা টোটাল আজকে পড়লাম এইটার মধ্যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বলবে। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স, একদম। ঠিক আছে, চলো, সমস্যা নেই আশা করি। তাহলে শেষ করছি এখানে, ঠিক আছে। হ্যাঁ, সবাইকে নিউ ইয়ার অ্যাডভান্সে। কালকে আমার জানানো হবে নিউ ইয়ারের শুভেচ্ছা চলবে। চলো, শেষ করলাম ক্লাসটা এখানে আমরা। ওকে স্যার, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট।